রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। শেষ হয়ে গেল। দেখছেন এক্সপ্রেস নিউজ বাংলা ভোট যুদ্ধে আপনার সঙ্গে রয়েছি আমি ভাস্কর। আপনারা জানেন যে দ্বিতীয় দফার নির্বাচন চলছে এবং বেলা 3টে পর্যন্ত ট্রেড রয়েছে, সেটা আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার আগে আমি আলাপ করিয়ে দেব এই বিশেষ সেগমেন্টে স্টুডিওতে উপস্থিত রয়েছেন যে বিশিষ্ট অতিথিরা, বিশিষ্ট সাংবাদিক, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে এক এক করে আপনাদের। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক গৌতম বন্দ্যোপাধ্যায়, স্বাগত জানাই এই বিশেষ অনুষ্ঠানে। রয়েছেন সতীশ চন্দ্রা, বিশিষ্ট সাংবাদিক, আপনাকেও স্বাগত। রয়েছেন বিশ্বদেব ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক, স্বাগত বিশ্বদা। এখনো পর্যন্ত যে ভোট হয়েছে, ভোট পার্সেন্টেজ বেলা 3টে পর্যন্ত যা দেখতে পাচ্ছি সেটা আপনাদের একটু জানিয়ে দিই। 78.68% ভোট পড়েছে মোটের উপর। উত্তর কলকাতায় 78%, দক্ষিণ কলকাতায় 75.38%, হাওড়ায় 77.73%, উত্তর 24 পরগনায় 77.39%, দক্ষিণ 24 পরগনায় 76.75%, হুগলিতে 80.77%, নদিয়াতে 79.79%, পূর্ব বর্ধমানে 83.11%। সার্বিক ভোটের হার বিকেল 3টে পর্যন্ত 78.68। গৌতম দা, আমি প্রথম প্রশ্নই আপনার কাছে রাখতে চাইব। আমরা দেখলাম যে প্রথম দফা যখন নির্বাচন হলো, দিনের শেষে ভোট পার্সেন্টেজটা গিয়ে দাঁড়ালো প্রায় 93%। পুরো 93 নয়, একটু কম, 93 ধরে নিচ্ছি। এখনো পর্যন্ত যা ভোটিং ট্রেন্ড দেখছেন, কি মনে হচ্ছে কি হতে চলেছে ভোটিং পার্সেন্টেজ? তাতে প্রথম দফায় যে যত শতাংশ তার চেয়ে ছাপিয়ে যাবে, এটা আমার ধারণা শেষ পর্যন্ত। এবং ছাপিয়ে যাবে মানে এটা 96-97% হলেও কোনো আশ্চর্য হওয়ার কিছু থাকে না। যেমন গতবারেও ছিল, একটা দুটোতে আমরা জানি অলমোস্ট 100% হয়েছিল, 100% কোনো বুথে হয়েছে। কিন্তু এবারেও কিন্তু অনেক জায়গাতে ওই কাছাকাছি চলে যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এই সম্ভাবনাটার কথা যেভাবে ভোটটা এগিয়েছে সেটা অন্তত সেটারই সাক্ষ্য দিচ্ছে। এখন আজ সকালে প্রধানমন্ত্রী মোদী এবার যারা ভোটার তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, লিখেছিলেন যে প্রথম দফায় যা ভোট হয়েছে সেই রেকর্ড কিন্তু ব্রেক করে দিতে হবে, সেই অনুরোধ করেছিলেন নতুন ভোটারদের কাছে, মহিলা ভোটারদের কাছে। তো পরিসংখ্যান অন্তত তেমনটাই ইঙ্গিত দিচ্ছে, সম্ভবত প্রথম দফার রেকর্ড ভাঙতে চলেছে। গৌতম দা, প্রথম দফার যদি রেকর্ড ভাঙে তাহলে এটা কিন্তু এক অর্থে সর্বকালীন রেকর্ড হবে। সর্বকালীন বলছে আমি কোনো মনে করি না। তার কারণ হচ্ছে তুমি যদি হিসেব করো তাহলে গতবারে ভোট যদি টোটালি তুমি যদি হিসেবটা দেখো তাকে দেখবে 82-83% ভোট পড়েছিল অনেক জায়গায়, পরে প্রায় পড়েছিল অ্যাপ্রক্সিমেটলি 82%-83% ভোট। সেখানে 1 কোটি লোকের নাম বাদ গেছে, এমনি 10% তো বাদ চলে গেল 7 কোটির জায়গায়, 91 লক্ষ প্রায়, ওই অলমোস্ট 1 কোটি। 11.9%। তো সেখানে যদি আমি ধরলাম 10% বাদ দিলাম তো 82.2 তো 92% এমনি হয়। তো সবাই লাফালাফি করছে কেন, আই ডো নট নো, আমার এটা খুব সন্দেহ আছে। ভোট তো এটা একটা বলতে পারি, যদি সত্যি এটা হয়, যদি আবার বলছি ইফ, আমরা জানি না, যদি সত্যি এটা হয় তাহলে কিন্তু, এবং যদি এটা মানে যে এটা দেখা যায় যে পরেও তৃণমূল জিতছে, যে যে ভোটেই হোক, যদি সামান্য মার্জিন হয় তাহলে তৃণমূল যেটা ক্লেম করবে যে দেখো আমরা কিন্তু কোনো মানে এর আগেও কোনো দিন ফেক ভোটারদের দিয়ে জিতিনি, এটা বলতে পারবে। আর যদি বিজেপি জেতে তাহলে নিশ্চয় বলবে যে এটা ওরা দেখো সমস্ত জাল ভোট দিয়ে গতবারে জিতেছিল। এই জিনিসটা এই ভোটের পরে এটা বোঝা যাবে। তবে কিন্তু এখনও পর্যন্ত আমি বলছি এটা কিন্তু ওই রকমভাবে একটু হিসেবটা করা দরকার, এই হিসেবটা দরকার, এটা মাথায় রাখা দরকার প্রত্যেকে, যে প্রায়
একক প্রাকৃতি ভোটার বাদ। কিন্তু প্রায় 11%, 11 থেকে বেশি শতাংশ ভোট বাদ গেছে, তাহলে পরে এটাকে ওইভাবে রেকর্ডের হিসেবে দেখা উচিত না, তাই তো? আরেকটা জিনিস আছে, তো বলতে পারে যে তাহলে এত ভোট হলো কেন? এত ভোট হওয়ার একটাই কারণ, দি ওনলি ওয়ান রিজন এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নামে যেটা হয়েছে, সেটা লোকের মধ্যে আতঙ্ক, শঙ্কা, ভয় প্রবলভাবে ঢুকিয়েছে। বিশেষ করে যে প্রান্তিক, দরিদ্র, মুসলিম, মহিলা, তাদের প্রত্যেকের মনে হয়েছে প্রায় যে ভোটটা না দিলে আমাদের দেশের নাগরিকত্ব থাকবে না, কালকের দিনে রেশন পাবো না, কালকের দিনে ব্যাংক থেকে বাদ চলে যাবে, এই আশঙ্কা যে ন্যাচারালি, এইটা তো গতবারে ছিল না, কাজের তাতে কোনোবারই ছিল না, কোনোবারে এটা ছিল না। এসআইআর কতটা ইম্প্যাক্ট ফেললো এবারের ভোটে, পজিটিভ আর নেগেটিভ অ্যাসপেক্টে কি এবারের ভোটে এসআইআর? এসআইআর তো নিশ্চয়ই দারুণভাবে এফেক্ট করেছে। এই এসআইআর জন্য, যেমন গৌতমবাবু বললেন, এসআইআর জন্য ওই ভয়ে বেশিরভাগ লোক ভোট দিয়েছে যারা বাইরে ছিল। ট্রেনে যে লোড হয়ে হয়ে লোক এসছে, তাদেরকে বলে দেওয়া হয়েছে কি ওই 2002 যে ভোট দিল না, তার জন্য তোমার এই নাম কাটা যাচ্ছে, তো এই যদি এইবার না যায় তো তুমি এই দেশের নাগরিক থাকবে না, আর যতগুলো সুবিধা আছে সরকারি সুবিধা সব তোমার বন্ধ হয়ে যাবে। তার তো এই ভোটের উপরে সেটাও এফেক্ট হয়েছে। যেমন ইনি বলছেন, ঠিকই বলছেন, অনেকে ভোট এই ভয়ে দিয়েছে কি আমার চলে যাবে, আমার নাগরিকতা চলে যাবে। এসআইআর এর দুটো ইম্প্যাক্ট আছে, শুধু একটাই তা কিন্তু নয়। এবার রাজ্যের শাসক দল বা বিরোধী দল, যেহেতু এই বাইনারিটা তো সেট করা আছে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই, মুখ্যত তো এটাই প্রচারিত মাধ্যমে মানুষ দেখছেন, বিভিন্ন মাধ্যমে দেখছেন। আমার প্রশ্ন হচ্ছে যে এই এসআইআর সুবিধেটা কার করলো, অসুবিধাটা কার করলো, এবং কি সুবিধে কি অসুবিধে? এর মধ্যে দুটো জিনিস স্পষ্ট, যেটা গৌতম বা সতীশদা বলছিলেন, সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে এই এসআইআরটা এবারে ওই ভালো রান্না করতে গেলে যে সব বিষয়গুলো দরকার লাগে, একদম তার প্রথমটাই হচ্ছে সাব, মানে এসআইআর, মাস্টারমশাই। এই মাস্টারমশাইকে নিয়েই সবচেয়ে বড় সমস্যা। পশ্চিমবঙ্গের ইতিহাস শুধু নয়, ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ একটা বড় জায়গায় পৌঁছলো শুধু এসআইআরকে কেন্দ্র করে। এবার এইটা নিয়ে যেহেতু অনেক বিস্তারিত বিভিন্ন সময় অনেকের আলোচনা হয়েছে, আমি সেই আলোচনা ডিটেলে যাচ্ছি না, কিন্তু এটা নিশ্চিত হয়ে গেল যে আমরা এসআইআর করতে গিয়ে দেখলাম 1 কোটি লোকের নাম বাদ চলে গেল। এই 1 কোটি লোকের মধ্যে বিরোধী মানে বিজেপি বলছে যে এর মধ্যে প্রচুর বাংলাদেশি এবং রোহিঙ্গা গিয়েছে, তারা বাদ চলে গেছেন। আর বাস্তবে আমরা কি দেখলাম? বাস্তবে আমরা দেখলাম যে আজকের ভোটের জন্য গতকাল যে লিস্টটি বেরোলো, সেই লিস্টেও দেখা গেল 1550 জনের মতো যাদের নাম এলো, তার বাইরে বাদ গেল মাত্র 8 জন। তার মানে আমি যদি 27 লক্ষ লোকটাকে ধরে নিই, তাহলে এই রেশিওতে যদি আমি 1500-র মধ্যে 8 জন বাদ যায়, তাহলে 27 লক্ষর মধ্যে অরিজিনাল কত লোকের নাম বাদ চলে গেল? 6 জন। তো এই 6 জনই হোক আর 8 জনই হোক, তাহলে 27 লক্ষর মধ্যে কত লোকের নাম বাদ গেল, মানে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হলো, এটা প্রমাণিত। যদি এইখানে ট্রাইব্যুনাল এটা না যেত, তাহলে তো এই লোকগুলোর হতো না। এবং এটাও একটা লম্বা পিরিয়ডের মধ্যে অনেক প্রেশার, সুপ্রিম কোর্টের অর্ডার, অনেক কিছুর মধ্যে দিয়ে এটা হলো, নাম্বার 1। নাম্বার 2, এইটাতে আসলে প্রথম থেকে বিজেপি যেটা ভেবেছিল যে আমরা এই এসআইআর করে সত্যিকারের মুসলিম ভোটগুলোকে তাড়িয়ে দেবো। এবং কোন মুসলিম ভোট? 2005 সালে মুখ্যমন্ত্রী আজকের তিনি যখন পার্লামেন্টে ওই কাগজপত্র ছিঁড়ে বললেন যে 1 কোটি লোক এইরকম বহিরাগত আছে এবং বারবার বলা সত্ত্বেও এটা কিছু করা যাচ্ছে না, আপনারা এদের ব্যবস্থা করুন, এটা তিনি তখন বলেছিলেন। পরবর্তী ক্ষেত্রে সেই 1 কোটিটাই বাদ গেল কিন্তু, এবং সেই দিন উনি যে রাজনীতিটা করতেন, আজকে দাঁড়িয়ে তাকে উল্টো রাজনীতি করতে হলো বাংলার মাটিতে দাঁড়িয়ে। এটা করতে গিয়ে যেটা প্রমাণিত হলো সেটা হচ্ছে বিজেপি তার খেলাটা খেলার চেষ্টা করেছিলেন প্রথম থেকে। সেই চেষ্টাটাই কিন্তু বিজেপি নিজেই জল ঢেলে। কি করে না, এর মধ্যে বিজেপি যেটা ভেবেছিল যে আমরা মুসলিমদের বাদ দিয়ে দেবো, দিয়ে শুধু হিন্দু ভোটের উপরে আমরা জিতবো। আমাদের যে শর্টফল ছিল 42 লক্ষ,
গত ইলেকশনে, সেটা আমরা সহজেই এর থেকে পেয়ে যাব, হয়েও গেল। মজাটা হলো এই শান্তনু ঠাকুরের মতো লোক তিনি বললেন ও তাতে যদি 2 লক্ষ মতুয়া ভোটের নাম বাদ যায়, বাদ চলে যাক, কিছু যায় আসবে না, এটা তো শান্তনু ঠাকুর বললেন। এবং এই যে করতে গিয়ে আজকে মতুয়াদেরও একটা বড় অংশের ভোট বাদ চলে গেল। ফলে আলটিমেটলি বিজেপি অনেকটা নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে এই এসআইআর এর ভোট দিয়ে। উল্টো দিকে তৃণমূলের যে লাভটা হলো, সেই লাভটা খুব ইন্টারেস্টিং। আমার খুব পরিচিত এক ভদ্রলোক, তার ছেলে এবং মেয়ে অনেক দিন বিদেশে থাকেন, তারা বাড়ি আসেন না, গত বছরের দুর্গাপুজো আসেননি, এবারে বলেছিল এবারে হয়তো চেষ্টা করব। কিন্তু এই ভোটের পুরো ইতিহাস শোনার পরে তার বাবা মা তাদের যখন বোঝালেন, তারাও বললেন না তাহলে আমাদের ভোট দিতে হবে। একদিনের জন্য তারা বিদেশ থেকে এসে ভোটটা দিয়ে পরের দিন চলে গেলেন শুধুমাত্র নাগরিকত্ব রাখতে। ঠিক একইভাবে এই যে এত ট্রেন চললো, 18-20টা ট্রেন, তার মধ্যে শুধু 5টা ট্রেন আসানসোলে এসছে, যার মধ্যে 4টে ট্রেন গুজরাট বা পুরো এলাকা থেকে, 1টি ট্রেন ইউপি বিহার থেকে। এই যে এত মানুষ পরিযায়ী শ্রমিকরা এলেন, তারা কিন্তু খুব কষ্ট করে নিজের ভোটটা বাঁচাতে এসেছিলেন। ফলে এই যে পার্সেন্টেজ বেড়ে যাওয়া, এই প্রশ্নে তো যাবো, এটা একটা আলাদা জায়গা রাখে, প্রশ্নের জায়গা রাখে। গৌতমদা কলকাতা থেকে যখন দুর্গাপুর আসছিলেন, আমি জানি না এটা প্রত্যক্ষ করেছেন কিনা, আমি প্রথম দফার নির্বাচনের আগের দিন স্প্ল্যানেড থেকে এখানে আসছিলাম। যে পরিস্থিতিটা স্প্ল্যানেডে দেখেছি, ভোরবেলায় 5:30টার সময়, ভোটের আগের দিনের কথা বলছি, মনে হচ্ছে ওখানে কোনো সমাবেশ হবে, আসলে কোনো সমাবেশ নয়। বাইরে থেকে লোকজন আসছেন, টিকিটের হাহাকার, বাস নেই, ট্রেনের পরিস্থিতিটা আজ কি আছে, হাল হকিকত আমি একটু গৌতমদার কাছে জানতে চাইব। যে পরিযায়ী শ্রমিকের কথা যদি বলি, বাইরে থেকে আসা মানুষজনের কথা যদি বলি, এটা তো একটা দীর্ঘদিনের আলোচনার বিষয়, কর্মসংস্থান একটা আলোচনার বিষয়। আমি ওই এসআইআর থেকে এই মুহূর্তে অন্তত যেহেতু প্রশ্নটা তুলে দিলেন বিশ্বদা, এই পরিযায়ী শ্রমিক কত বড় ইস্যু ভোট পার্সেন্টেজের হিসেবে, আর তার পাশাপাশি রাজ্যের উন্নয়নের কথা যদি চিন্তা ভাবনা করি, পরিযায়ী শ্রমিক কতটা চিন্তার বিষয়? দেখো তুমি যেটা ভাস্কর, একটা জিনিস বুঝি না, পরিযায়ী শ্রমিক কাকে বলে? পরিযায়ী শ্রমিক মানে কি আমাদের যে দেশটা, সেটা কি একটা দেশ নাকি সব আলাদা আলাদা দেশ? তা তো নয়, দেশটা তো একটাই। তো একটা জায়গায়, একটা রাজ্য থেকে আরেকটা জায়গায় গেলে আমরা বলছি পরিযায়ী শ্রমিক, আমরা বলছি বহিরাগত, বলছি বহু সময় বলছি। এইটা একটা নতুন ট্রেন্ড হয়েছে অনেক দিন, এই ট্রেন্ড আগে ছিল না। তো কাজেই পরিযায়ী শ্রমিক মানে আমাদের এইখানে যদি তুমি অবাঙালি দেখো, বিহারের লোক দেখো, ঝাড়খণ্ডের লোক দেখো, অজস্র লোক কাজ করে। তুমি তো এই আসানসোল দুর্গাপুর বেল্টে তুমি যদি দেখো, কলিয়ারি যারা শ্রমিক ছিলেন, যারা ছিলেন, বা এই প্রচুর দৈনন্দিন কাজ করেন, অবাঙালি প্রচুর আছে, নেই তো তা নয়, আছে। এবং সবচেয়ে বড় কথা, এই যে ভোটটার মধ্যে যে বিভাজন হয়েছে, যেটা কোনোদিন ছিল না, একটা তো হিন্দু মুসলিম, আরেকটা হচ্ছে বাঙালি বিহারি বা বাঙালি অবাঙালি হয়েছে। তো বাঙালি অবাঙালি, তাহলে অবাঙালি বাঙালি, তার মানে অবাঙালি হ্যাজ বিকাম অ্যান ইস্যু। তাহলে অবাঙালি প্রচুর আছে, তো তারা কি পরিযায়ী? হয় না, ওইরকমভাবে হয় না। তবে তুমি যেটা বলছো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইয়েস, তার কারণ হচ্ছে আমাদের এখানে পশ্চিমবঙ্গে যে ইকোনমিটা, তাতে এই যে দৈনন্দিন যে খরচা, সেটা কেরালে বেশিরভাগই যাচ্ছে কিন্তু দক্ষিণের রাজ্যগুলো, দক্ষিণে তামিলনাড়ু, কেরালা, তুমি যে অন্ধ্র বলো, ওখানে তো অনেক উন্নত হয়েছে, কর্ণাটক বলো অনেক উন্নত হয়েছে, কারণ ওখানে প্রচুর ইন্ডাস্ট্রি হয়েছে, বিভিন্ন রকম লোকে কাজ পায়। এখানে তো সেটা নেই, এটা ফ্যাক্ট নেই, এখানে নেই, বিহারে নেই, উড়িষ্যাতেও নেই, উড়িষ্যাতেও তাই নেই। কিন্তু এবার উন্নতির জায়গাটা যেখানে আছে সেখানে থেকে সেই দিকেই মানুষ ধেয়ে যায় যায়। তো আমি পরিযায়ী শ্রমিক এই অর্থে বলতে চাইছি, আমাদের বাংলার মানুষ চলে যাচ্ছেন বাইরে জীবন জীবিকার তাগিদে। এবার এটাও, হ্যাঁ, এটাও হ্যাঁ, সকালবেলা, হ্যাঁ, ভোরবেলা তুমি যে লোকালটা যোশিডি ঝাঁঝা থেকে আসছে আসানসোলে, সেই লোকালটায় তুমি যদি দেখো 1 থেকে 1,500 শ্রমিক শুধুমাত্র ঝাড়খণ্ড এবং বিহার থেকে প্রতিদিন আমাদের সীমানায় আসানসোল সাব ডিভিশনে আসছে। প্রতিদিন, আমি খালি ওই একটা লোকাল বললাম, এরকম প্রতিদিন প্রচুর আসছে। মুর্শিদাবাদ থেকে প্রত্যেক দিন 4টে করে বাস রাত্রিবেলা টুয়ার্ডস মুর্শিদাবাদ যায়, মুর্শিদাবাদ থেকে আসছে। তার মানে যে সীমানাটা বললেন, আমি আরেকটা বলছি, আমাদের মধ্যবিত্ত সদস্য, যে মধ্যবিত্ত সমাজ ছেলেদের যারা ইংরেজি মিডিয়ামে পড়াচ্ছে, ইংরেজি শিখছে,
ইঞ্জিনিয়ার হচ্ছে, ডাক্তার হচ্ছে, তারা কোথায় পাঠাতে চাইছে? কেউ চাইছে আমেরিকা পাঠাতে, কেউ চাইছে ইংল্যান্ডে পাঠাতে, ইউরোপে পাঠাতে। কেন? পরিযায়ী নয় তারাও পরিযায়ী। এবং সবচেয়ে বড় কথা যে রেমিটেন্স, এই যে রেমিটেন্সের কথা, বাংলাদেশের একটা বিশাল জিডিপিতে বিশাল ফ্যাক্টর হচ্ছে রেমিটেন্সের টাকা। প্রচুর লোক দুবাইয়ে ওখানে থাকে, এবং দুবাই শুধু না, ইউনাইটেড আরব এমিরেটসে কিংবা মধ্যপ্রাচ্যে থাকে, প্রচুর টাকা পাঠায় এবং ওখানে ওই যে রেমিটেন্সের একটা টাকাটা খুব ওদের জিডিপিতে কাজ করে। কাজে আমাদের যেটা হয়েছে, তাহলে মধ্যবিত্ত সমাজ আমাদের কোথায় পাঠাচ্ছে? বাইরে। এবার সেই টাকাটা এখানে আসছে কিনা উই ডু নট, এটা ঠিক, এটা আমরা জানি না এই রেমিটেন্সের টাকা। একটা বিষয় কিন্তু আমি একটা বিষয় জানি গৌতম দা, এবং আপনারা প্রত্যেকে জানেন এটা। না, আমি বলতে চাইছি ওরাও কি পরিযায়ী শ্রমিক কর্মী? তা নয় না কি? আমরা তাদের বেলায় কি পরিযায়ী বলবো না? আমরা আমাদের ছেলে একদম আমরা আমাদের ছেলে যেহেতু ইঞ্জিনিয়ার হয়ে গেছে, মিস্ত্রির কাজ করতে বলে তারা পরিযায়ী বলছে। আর যে একটা ইয়ে থেকে দুটো একই প্যারামিটারে আসবে, এই প্যারামিটার বলা হয় না। তার কারণ হচ্ছে সারা দেশের ইকোসিস্টেমটা তৈরি হয়েছে এরকমভাবে, খুব ফ্র্যাঙ্কলি বলছি, এটা হয়েছে মূলত কিন্তু 2014 পর থেকে সবচেয়ে বেশি, যে সোশ্যাল ওয়েলফেয়ার সিস্টেমটা ছিল চলে গেছে। এখন একটা ক্রোনি ক্যাপিটালিস্ট এবং তাদের জন্য একটা তৈরি করা হচ্ছে সিউডো ক্যাপিটালিজম তৈরি করা হচ্ছে, একদম পরিষ্কার হচ্ছে। এই যে সিউডো ক্যাপিটালিজমের মাধ্যমে ধরানো হচ্ছে তুমি ইঞ্জিনিয়ার হলে তুমি ভালো, তুমি বামুনের ছেলে হলে তুমি ভালো। হ্যাঁ, মানে বামুনের ছেলে হয়তো বলা হচ্ছে না, হ্যাঁ হয়তো বলা হচ্ছে না মুখে, কিন্তু ব্যাপারটা তাই। তুমি বর্ণ হিন্দু হলে ভালো, বাকিদের আমি অনুকম্পা করবো। আরে ভাই তুমি তো আছো, আমাদের সঙ্গে আছো, যেমন হতো আগে আগে জমিদারদের মুঘল বাচ্চা যেমন হতো একই রকম। আরে তুমি আছো তো, ঠিক আছে, তোমাকে আমি দেখছি। এইটা চলছে। এইটা কিন্তু এই যে পরিযায়ী বারবার বলা হচ্ছে না, এতে কিন্তু আলটিমেটলি একটা সমাজে একটা ভীষণ ভবিষ্যতে খুব ক্ষতি হবে, আমার ধারণা। তবে তুমি যেটা বলছো এটাও ঠিক, যে আমাদের এখানে যেহেতু ইকোনমিক যে কন্ডিশন, এটা ঠিকই, ইকোনমিক কন্ডিশনটা ভালো হওয়ার দরকার ছিল, সেটা হয়নি, এটা ফ্যাক্ট। আমি এই মুহূর্তে যেহেতু রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচন চলছে এবং আর অল্প কিছুক্ষণ ভোট চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত, সেদিকটাতে তো খবর রাখবই, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে যে বিশিষ্ট সাংবাদিকরা রয়েছেন, যাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে এই নির্বাচন কভার করা, নির্বাচন দেখা, গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে, তারা দেখেছেন এবং সেই নিরিখে তাদের অভিজ্ঞতার ফসল এই মুহূর্তে এক্সপ্রেস নিউজে এই বাংলার ভোট যুদ্ধে তুলে ধরবার চেষ্টা করছি। আমি গৌতম দা এই মুহূর্তে যেহেতু বাংলায় রয়েছি, বাংলার কথা বলছি, তাই বিদেশে যাচ্ছি না। কথা বলতে চাইছি, আমি এই কটা দিনে প্রচুর প্রার্থীর সঙ্গে কথা বলেছি এবং কথা বলে যেটা জানতে পেরেছি যে এখানে কর্মসংস্থান আছে, নেই তা নয়, কিন্তু যারা স্থানীয় তাদের কর্মসংস্থান নেই। কর্মসংস্থান হচ্ছে কাদের? বাইরে থেকে যারা আসছেন, এবং তার পিছনে কতগুলো কারণ। কাটমানির কথা বলা হয়েছে ওদেরকে নেওয়ায় ঝুঁকি কম, এখানে লোকাল হলে নিয়ে ঝুঁকি আছে। এমনও শুনেছি যে কারখানার জন্য জমি দিয়েছে, জায়গা দিয়েছে, আজ তারা এক অর্থে নিঃস্ব বলা যেতে পারে, একটা চাকরির সংস্থান হওয়ার কথা ছিল, এরকমটা হয়নি। আমি পরিযায়ী এই অর্থে বলতে চাইছি কারণ স্থানীয় লোকজনের কাজের ব্যবস্থাটা হওয়া প্রয়োজন। গৌতম দা, অন দ্যাট পার্টিকুলার কনটেক্সট আমি প্রশ্নটা করছি এইভাবে, হয়তো পরিযায়ী শব্দটায় আপত্তি থাকতে পারে, কিন্তু শিল্পাঞ্চল দুর্গাপুর, যার পরিচিতি বিশ্বজোড়া, শুধু আমার দেশে নয়, যে এটা একটা ইন্ডাস্ট্রিয়াল হাব, এবং এই জায়গায় যেখানে বড় বড় ইস্পাত শিল্প রয়েছে সেখানে কাজের অভাব দেখা দিচ্ছে। এবার আধুনিকীকরণ, এআই, অনেক কথা আসবে, সংস্থান তো সে অর্থে নেই। এটার সঙ্গে কি আপনি একমত নাকি আলাদা? একটা কথা বলি ভাস্কর, এর মধ্যে অনেক কটা ফ্যাক্টর আছে, ফ্যাক্টর নেই তা না। প্রথমত তুমি বলছো ইন্ডাস্ট্রিয়াল হাব, এটা ইন্ডাস্ট্রিয়াল হাব বলে কিছু নেই এখন ইন্ডাস্ট্রিয়াল হাব বলে তুমি যদি বলো কয়লা শিল্প আর ইস্পাত শিল্প, না ঠিক আছে বলতে পারো। দেখো কয়লা শিল্প হচ্ছে প্রকৃতির জিনিস, আমি তুলে বেচছি, কয়লা হচ্ছে মাটি থেকে তুলে বেচে দিচ্ছি, এটা হচ্ছে কয়লা শিল্প। আর ইস্পাত শিল্প তৈরি করছে, ইস্পাত শিল্পে আমি খানিক আগে বলছিলাম ডিএসপিতে তোমার 7,500 কর্মী এখন আছে, আর এই সিএলএ সব মিলিয়ে 76,000, ওই যদি পশ্চিমবঙ্গ ধরো তাহলে ওই ধরো 60,000 মতো কর্মী টর্মী আছে মোটামুটি, সব মিলিয়ে আছে। একটা সময় প্রচুর ছিল, এখন কমে গেছে, ঠিক আছে, এই পরিবারগুলো চলে। এবারে তুমি যদি বলো সরকারি চাকরি যেই বলুক, তৃণমূল বলুক, কংগ্রেস বলুক, বিজেপি বলুক, কোনো সরকারি চাকরি কেউ দিতে পারবে না।
কারণ সরকার সেই টাকা পাবলিক সেক্টরে ঢালছে না, ঢালে না। 2014 থেকে এসেছে আজ পর্যন্ত কোনো একটাও কোনো পাবলিক সেক্টর নেই, এরকম কোনো ইঙ্গিত তো নেই। নেই। এটা একেবারে চলে গেছে। এটা- আমি বলছিলাম যে কারা এখন করবে, হয় আদানি করবে কি আম্বানি করবে কি ইয়ে করবে, ঠিক আছে, তো তারা কি করবে? তারা কি করবে? আদানির মূল কাজ হচ্ছে পাওয়ার অ্যান্ড কোল, তাই তো? এই যে পাওয়ার অ্যান্ড কোল তারা করবে, তারা মূলত টেকনোলজিক্যালি প্রচণ্ড অ্যাডভান্সড কোম্পানি, তাদের কোটি কোটি টাকা এখানে ঢালবে ওই শুধু মেশিনে। কাজে কাজ তুমি যে বলছো যে এমপ্লয়মেন্ট, চাকরি সেরকম হবে না, জব কাজ এমনি কাজ হবে। এমনি কাজ কীরকম, এবং এমনি কাজ আছে, যেমন যেটা এইটা তৃণমূলের অন্য যাই থাকুক, সেন্ট্রাল গভর্নমেন্টেরই যা হিসেব এমএসএমইতে কাজ কিন্তু পশ্চিমবঙ্গে হয়েছে, হয়নি তা বলতে হবে। এখানে প্রচুর এই ছোটো এই যেমন প্রচুর সাইবার ক্যাফে, মোবাইল তৈরি, মোবাইল সারানো, হ্যানা তারা, এই যে বহু ধরনের কাজ, আগে যে কাজটা হচ্ছে সেই কাজ আরও কমে যাবে। এই প্রথমত ভারী শিল্প হলে একটা সুযোগ থাকে এবারে অনুসারী শিল্প এবারে তৈরি হওয়া। প্রথমত হচ্ছে কি শিল্প হলে তোমার তো আইটি হবে, আইটিতে তো কোনো এমপ্লয়মেন্ট হবে না। যে এমপ্লয়মেন্ট ছিল তার আর আগামী 4-5 বছরের মধ্যে কমলে না প্রায় নিঃস্ব হয়ে যাবে। ওরাকেল থেকে 1000 লোক একদিনে ছাঁটাই করে ওই আমি অত বড় বললাম। এখানে আমি নিজে জানি যত এই তোমার স্টার্ট আপ কোম্পানিগুলো চাইছে লোকই নিতে পারছে না, কারণ এআই এমন হয়ে যাচ্ছে, কাজে ন্যাচারাল লোক নেমে তোমাকে যেটা করতে হবে বলি, এটা কিন্তু ফ্যাক্ট কর্ণাটকে যেটা করেছে ওটা স্কিল ডেভেলপমেন্ট করেছে, কর্ণাটক সরকার থেকে এটা করিয়েছে, এটা আমি জানি, এটা রাহুল গান্ধী করিয়েছে। স্কিল ডেভেলপমেন্টের জন্য ওরা একটা কোর্স করেছে, সেটা বিনা পয়সায় করাচ্ছে। করার দরকার। যদি সতীশজি আপনার কি মনে হয় যে দেখুন ভারী শিল্প আসবে না, কর্মসংস্থান শুধু আমার দুর্গাপুর শহর নয়, রাজ্য নয়, দেশের সমস্যা। আমি আপনার কাছে জানতে চাইছি যে শুধু দুর্গাপুরের মধ্যে সীমাবদ্ধ থাকতে বলছি না, দুর্গাপুরের প্রসঙ্গটা তুলে আপনি একটু রাজ্যের কথাটা বলুন তো, কর্মসংস্থান তৈরি হতে পারে কিভাবে? কারণ এটা তো ভাবতে হবে, এটা মাথায় রাখতে হবে যে আমার শহর, আমার রাজ্য, আমার দেশ ইউথ ক্যাপিটাল, এবং এই যে হ্যাভক ইউথ ফোর্স সেটাকে কাজে লাগাবো কি করে? এটাকে বৃথা নষ্ট হতে দিলে তো চলবে না। সো হোয়াট টু ডু? না হয় তাহলে তো হচ্ছে না, রোজগার কর্মসংস্থান হচ্ছে না। যা আছে যেমন এখানে ইসকো, ডিএসপি, এখানে তো কমে যাচ্ছে, আর কন্ট্রাক্ট লেবার ছিল তাদেরকেও ছাঁটাই করে দিচ্ছে, নতুনভাবে কিছু নিচ্ছে না। আমাদের তো ইসকোতে আমরা দেখছি যা লোক ছিল সেইটাকেও ছাঁটাই করে দিচ্ছে। পার্মানেন্ট তো ছেড়ে দিন কর্মী, যারা লেবার কন্ট্রাক্ট আছে তাদেরকেও ছাঁটাই করে দিচ্ছে। তো কর্মসংস্থান কি করে হবে? আর যা গৌতমবাবু বললেন, আমার তো মনে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের এই আছে পলিসি কি নিজে কিছু করবে না, বিভিন্ন যে বড় বড় ইন্ডাস্ট্রিজ আছে তাদেরকে লাগাবে, তাদেরকে দিয়েই করবে। তো কিছু কিছু হয়েছে, সেই রকম সেই অবস্থাতে হয়নি যে কর্মসংস্থান লোকের চোখে পড়ুক, সেই রকম হয়নি। একটা দুটো হয়েছে, এই ছোট ছোট হয়েছে, কালিদাসপুরে হয়েছে, এই ধরনের হয়েছে। তো এই ধরনের হলে তো হবে না। আর যাই এটা না সামঞ্জস্য থাকছে না, মানে বিষয়টা হচ্ছে যে না এখানে যেটা বলছো, এখানে পশ্চিমবঙ্গের আরেকটা বড় সমস্যা হচ্ছে যেখানে জমি, বড় জমি, এখানে যেহেতু কৃষি জমি তুমি পাওয়া খুব মুশকিল। কাজে ভবিষ্যতে যেই আসুক একটা হতে পারে, যার জন্য এটা বলতে পারে ওরা যে এখন তুমি যদি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে সেই জায়গায় তুমি যদি নিয়ে নাও, কিংবা যদি মহারাষ্ট্রের যে আমাদের ওই বিখ্যাত ওই যেটা চাউল ছিল, যেটার নাম করা, যেটা আদানি নিয়ে বিরাট বানাচ্ছে, তৈরি করছে, সেই রকম ধরনের জায়গা তুমি পাও, যদি সব সরিয়ে দিলে ও কিছু এসে যায় না, তারপরে সে তৈরি করলাম। কিন্তু তাতেও পশ্চিমবঙ্গে তো সেরকম জায়গা খুব একটা নেই, সেটা একটা খুব পশ্চিমবঙ্গের নিজস্ব সমস্যা। আর এইখানে তৃণমূলের ফেলিয়ার হচ্ছে, তৃণমূল একেবারেই কোনো রকমের কোনো ভিশন নেই, তো ভিশন ছিল না। এই যে ভিশন না থাকার ফলে কৃষিজ যে শিল্প হতে পারত, কৃষি দিয়ে অনেক শিল্প হতে পারত, কিছু কাজকর্ম করার সুযোগ ছিল। যাই হোক, আমাদের সঙ্গে বিশ্বদাও রয়েছেন। বিশ্বদা, সাংবাদিকরা, বিশ্বদা তুমি এই বিষয়টা নিয়ে বলো। হ্যাঁ, গৌতম দুর্গাপুর বলল ইয়ে একটু ছুলো। আমি বলছি তুমি ভারী শিল্প বলার আগে
আমাদের এই গোটা অঞ্চলটা আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের ইতিহাসের সাথে জড়িয়ে আছে তো বিধান রায়ের নাম। তো বিধান রায় প্রথম যে রেলের শিল্পটা সারা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় রেল ইঞ্জিন কারখানা কোথায় তৈরি হলো? চিত্তরঞ্জনে, এই জেলার মধ্যে। সেই চিত্তরঞ্জনের রেল ইঞ্জিন কারখানায় হাইয়েস্ট 170টা রেল ইঞ্জিন যখন তারা তৈরি করলেন তখন কর্মী সংখ্যা হচ্ছে 19,000। ঠিক আছে, 90% জিনিস তারা ওই কারখানাতেই তৈরি করতেন এবং তার সঙ্গে এমন একটা স্টিল ফাউন্ড্রি ছিল চিত্তরঞ্জনে, যে স্টিল ফাউন্ড্রিটা এশিয়ার আজও বৃহৎ স্টিল ফাউন্ড্রি, যা গত এপ্রিল মাসে বন্ধ হয়ে গেছে, সেখানে কমপ্লিটলি বন্ধ করা হয়েছে। এইবার চিত্তরঞ্জনের ডেঞ্জারাস যেটা হলো, মানে এই বিশেষ করে এই সরকার আসার পরে, বিজেপি সরকার আসার পরে তারা যেটা ডেঞ্জারাস করলো সেটা হচ্ছে আউটসোর্সিংটা বাড়িয়ে দিয়ে এখন যেটা করলো 90% আউটসোর্সিং, 10% হচ্ছে লোকাল অ্যাসেম্বলিং হচ্ছে। অর্থাৎ চিত্তরঞ্জন রেল কারখানাটা গ্যারেজে তৈরি হলো, 800 রেল ইঞ্জিন তৈরি হলো বলে বলা হলো পৃথিবীর ইতিহাসে রেকর্ড এই বছরে 31শে মার্চে। এবং মজা হলো কর্মী সংখ্যা কমে গিয়ে দাঁড়ালো কত? 7,000। ঠিক আছে, এবং প্রত্যেক মাসে 300 থেকে 400 কর্মী চলে যাচ্ছে। লাস্ট 10 বছরে কোনো নতুন এমপ্লয়মেন্ট নেই। যারা ওখান থেকে অ্যাপ্রেন্টিস করে বসেছিল গত 15 বছরে, তাদের একটি ছেলেকেও কিন্তু চাকরি দেওয়া হলো না। এটা চিত্তরঞ্জন বললাম। পাশেই নরেন্দ্র মোদী যখন ভোটে দাঁড়ালেন তখন তিনি বললেন 2014-তে আসানসোলের সভা করে যে আমাকে বাবুল সুপ্রিয় জিতিয়ে দাও, আমি তোমাদের প্রচুর ভালো ভালো কাজ করে দেবো। তিনি মুঝে বাবুল চাইয়ে, তিনি এসে কি করলেন? প্রথম যেটা করলেন সেটা হচ্ছে হিন্দুস্তান কেবলস বন্ধ করলেন 2017-র 31শে মার্চ। ভারতবর্ষের সবচেয়ে প্রথম সরকারি কেবল ফ্যাক্টরি, যেখানে 4,500 কর্মচারী কাজ করতেন পার্মানেন্ট এবং প্রায় 1200 অস্থায়ী কর্মী ছিলেন, তারাও বছরের পর বছর কাজ করে এসছেন। এবং সেইটা বন্ধ করলেন। তারপরে তিনি কি করলেন? বার্ন স্ট্যান্ডার্ড বার্নপুরে বন্ধ করলেন। সেই বার্ন স্ট্যান্ডার্ড বার্নপুর হচ্ছে মাত্র 47 কোটি টাকা দরকার ছিল, আর হিন্দুস্তান কেবলসের 440 কোটি টাকা ছিল স্টেট ব্যাংকের লোন। এর দায়িত্ব তিনি নিলেন না, কিন্তু বন্ধ করে দিলেন। এরপর কি করলেন? আজকের তারিখ অবধি 13টা কয়লা খনিকে তিনি বেসরকারি করলেন, 7টা কয়লা খনিকে তিনি অন্য সংস্থার হাতে তুলে দিলেন যে তোমরা পুরোটা ব্যবহার করতে পারো। তার মধ্যে এশিয়ার সবচেয়ে বড় ডিপেস্ট মাইন্স হচ্ছে চিনাকুড়ি, যেখানে 72 মিলিয়ন টন কয়লা ছিল। এবং একটু আগে এই যে গৌতম যে বলছিল, তুমি যে বলছিলে, ইস্টার্ন কোলফিল্ডের যেদিন জাতীয়করণ হলো ইন্দিরা গান্ধীর আমলে, 1,91,000 কর্মচারী ছিল, প্রোডাকশন ছিল 25 মিলিয়ন টন। আজকে ইস্টার্ন কোলফিল্ডে 46,000 কর্মচারী, এবছর প্রোডাকশন হচ্ছে 52 মিলিয়ন টন। ঠিক আছে, পাশে দেখো আমাদের সবচেয়ে বড় অ্যালুমিনিয়াম কারখানা ছিল ভারতবর্ষে, জেকে নগর, বন্ধ হয়ে গেল। এবং এই দুর্গাপুরে হিন্দুস্তান ফার্টিলাইজার বন্ধ হলো। একই সঙ্গে বন্ধ হয়েছিল সিন্দ্রির হিন্দুস্তান ফার্টিলাইজার। সেইটা নরেন্দ্র মোদী সরকার বিহারে এসে ওরা বললে হ্যাঁ আমরা ক্ষমতা এলে খুলবো, ক্ষমতা এসে ওরা সিন্দ্রিতে চালু করে দিলেন, আমাদের করলেন না। আমাদের এমএমসির সাথে ডিভিসির একটা যৌথ ব্যবস্থা করে চালু করার কথা ছিল, করা হলো না। আমাদের এখন এই যে ভারী শিল্পর কথা বলা হচ্ছে, হিন্দুস্তান কেবলসে পরপর 3টে বিএসএফ, সিএপিএফ এবং সিআইএসএফ তারা এসে দেখলেন যে এখানে তাদের একটা ছোট কোনো অফিস এবং কিছু লোকজন রাখা যায় কিনা। পশ্চিমবঙ্গ সরকার জমিটা দিয়েছিল 1 টাকাতে কারখানা করার জন্য, এবং আজকেও ওই 940 একর জমি পড়ে আছে। এই যে জমির কথা বললো বলে 940 একর জমি পড়ে আছে, বারবার দেখানো হচ্ছে। রাজ্য সরকারের যিনি জমি দপ্তরের সারথী মহাপাত্র সেক্রেটারি ছিলেন, তিনি ওদের নিয়ে এসে দেখিয়েছেন যে এটা কাউকে দিয়ে যদি কোনো ইন্ডাস্ট্রি করা যায়নি। কেননা আমার নিজের ধারণা, যতক্ষণ না পশ্চিমবঙ্গে বিজেপি আসবে তারা কিছু করবেন না, এবং যেটা করবেন সেটা হচ্ছে কোনো বড় শিল্প তারা করা তো দূরের কথা, যা আছে তাকে তারা বিক্রি করে দেবেন। এটা আমার নিজের একটা নিশ্চিত ধারণা। ফলে এই যে কর্মসংস্থান বড় শিল্পে, এর পাশাপাশি বরং যেটা হয়েছে গত 15 বছরে, আমাদের দেন্দুয়া কল্যাণেশ্বরীতে সালানপুরে কোনো ইন্ডাস্ট্রিয়াল ব্যবস্থা ছিল না, সেখানে 26টা কারখানা তৈরি হয়েছে, যার মধ্যে মাইথন পাওয়ার লিমিটেড অন্যতম। ঠিক আছে, এরকম অনেকগুলো বড় স্টিল ফ্যাক্টরি তৈরি হয়েছে। জামুরিয়াতে সিপিএম এর আমলে 17টা কারখানা ছিল, আজকে 25টা, এবং প্রচুর বাইরের লোক কাজ পেলেও পাচ্ছেন, মানে
বীরভূমের লোক পাচ্ছে, অন্য জায়গার লোক পাচ্ছে, স্থানীয় খুব কম লোক পাচ্ছে, এটা একটা ঘটনা। অর্থাৎ নতুন করে ছোট ছোট শিল্প বা মাঝারি শিল্প তৈরি হয়েছে, যেটা গৌতম বললেন যে পশ্চিমবাংলায় এমএসএমই কিন্তু একটা দারুণ জায়গায় আছে, এটা ঘটনা প্রচুর ভালো। কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে কাটমানি নেওয়া, নেতাদের বদমাইশি, নেতারা টাকা নিয়ে বাইরের ছেলেকে চাকরি দেওয়া, লোকাল ছেলেকে না দেওয়া, এইটা মুখ্যমন্ত্রী, এটা বাস্তব, এবং মুখ্যমন্ত্রী নিজে এটা প্রমাণ করে গেছেন। এবারের ভোটে প্রচার করতে এসে আসানসোল রানীগঞ্জে তিনি মিটিং করতে এসে পরিষ্কার বলে দিয়ে গেছেন যে আমি ওই লোকাল ছেলেদের চাকরির পক্ষে, আমি এর পরে ক্ষমতায় এসে এটা দেখে নেবো কি করে হবে, এটা আমার উপরে ছেড়ে দেবেন। এইটা হচ্ছে বাস্তব জায়গা যে কেন্দ্রীয় সরকার ছিল বছরে 2 কোটি চাকরির, এটাও তো প্রতিশ্রুতি ছিল 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে পৌঁছানোর। আমার কথা হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া হয় কি শুধু না রাখার জন্য, নাকি প্রতিশ্রুতি রাখাটাও একটা দায়বদ্ধতার মধ্যে পড়ে রাজনৈতিক নেতাদের? আমি যতটুকু কথা শুনলাম এতক্ষণ পর্যন্ত, এনারা বিশিষ্ট সাংবাদিক এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা লব্ধ মানুষ। আমি গৌতম দা সার্বিকভাবে যা কিছু শুনছি, এটা নেই, ওটা নেই, সেটা নেই, নেতারা ভোট নেওয়ার আগে বলছেন এটা করে দেবো, ওটা করে দেবো, কিন্তু এই যে গ্যাপটা লক্ষ্য করা যাচ্ছে, যেটুকু কর্মসংস্থানের জায়গা তৈরি হচ্ছে আর লেবার ফোর্স যেটা, এই দুইয়ের মধ্যে কিন্তু একটা বিশাল ফারাক আছে, এটা প্রপার ব্যবহার হচ্ছে না। এবং এই কারণেই কি এই অঞ্চলে বিভিন্ন সময় এই পাচার, ওই পাচার, সেই পাচার যেগুলো শোনা যায়, তার মধ্যে লোকজন যুক্ত হচ্ছে বেশি। আজকের জীবনটা না খুব স্থানীয়, লোকালাইজড বলে নেই। এখন জিওপলিটিক্যালি এত বিস্তীর্ণ হয়ে গেছে সারা পৃথিবীটা, সারা পৃথিবী কিন্তু তোমাকে ভাবতে হয় আফগানিস্তানে কি ইনভেস্টমেন্ট হবে বা পাকিস্তানের বর্ডারে কি ইনভেস্টমেন্ট হবে, কে করবে, সেটা কিন্তু পাকিস্তান গভর্নমেন্ট শুধু একা ভাবে না, পাকিস্তান ভাবে, চায়না ভাবে, রাশিয়া ভাবে, একসঙ্গে ভাবে তো। আমাদের দেশের বৈদেশিক নীতিটা টোটালি ফেল করেছে, অ্যাবসলিউটলি ইট হ্যাজ ফেইলড মিজারেবলি। না না, ইট হ্যাজ ফেইলড, একেবারে টোটালি ফেইলড। এবারে কালকের দিনে যেটা হবে, তুমি যেটা বলছিলে ফার্টিলাইজার কথা বলছে, ফার্টিলাইজার বলো, রেয়ান বলো, মানে কৃষি, তারপরে মোবাইল চিপস বলো, তারপরে এই ভোটটায় চলে গেলে এই গ্যাসের কি অবস্থা হবে, পেট্রোলিয়ামের কি অবস্থা হবে, উই নো দ্যাট। কারণ হরমুজ স্ট্রেইট অফ হরমুজ ও চলবে না ওইভাবে, ওরা বন্ধ করে দেবে। ইরান কিছুতেই ছাড়বে না আমেরিকাকে। ভারত আমেরিকার সঙ্গে এমনইভাবে, মোদি যা বলেন আমেরিকা, মোদি চাই হ্যাঁ করে চুপ করে থাকে। ভারতকে বলছে নরকের দ্বার, হেল হোল, হ্যাঁ, মোদি চুপ করে থাকে। মোদি বলে আজকে তোমার 50% ট্যারিফ, চুপ করে আছেন। 18% চুপ করে আছেন, খুব লাভাচ্ছেন তারা। চায়নার সঙ্গে গিয়ে আবার আন্ডারস্ট্যান্ডিং করতে হচ্ছে, এটা অনেক আগে করা উচিত ছিল, অনেক আগে। একটা আমি এত বড় কথা কেন বলছি, এইখানে থেকেই তো ইনভেস্টমেন্ট হবে একটা সময়। যে রাশিয়ার সঙ্গে আমাদের কেন রিলেশনশিপ, আমরা বুঝেছিলাম না, এরা একমাত্র ভালো কাজ করেছিল। মোদি যে করেনি তা বলবো, রাশিয়ার সঙ্গে তেল কিনে, রাশিয়ার সঙ্গে তেলটা কেনা সস্তায় পেয়েছিল, অবশ্যই করা উচিত ছিল, দেশের স্বার্থে করেছিল। কিন্তু আমেরিকা যেই বলে দিল, ভয় বন্ধ করে দিলাম, হোয়াট ইজ দিস? তার মানে আগামী দিনে কি হবে? আগামী দিনে এই যে বলছো তুমি ইনভেস্টমেন্ট, এখন ওই রকম ইনভেস্টমেন্ট হবে না। কোল অ্যান্ড স্টিল বা এই যে ভারী শিল্প ওই রকমভাবে হবে না। এখন ওই যে করছে, এই যে আবার যাই করুক, যদি হায়দ্রাবাদে আইটি হাব হয়, এখানে যদি হয়, এখন সেটা হতে গেলে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত কোনো আইটি হাব একটাও নেই। ভারতবর্ষেই সে অর্থে নেই। ভারতবর্ষে যেটা হয় কোডিং হয়, কিছু আর কিছু হয় না ভারতবর্ষে। চায়না অনেক দূরে গিয়ে গেছে, কাজে চায়না এত দূরে, আমেরিকা আর চায়না মানে টেকনোলজিক্যালি এগিয়ে গেছে, আর আমেরিকা এগিয়ে গেছে। আমরা হ্যাঁ অনেক জায়গায়। এবার তুমি বলতে চাই যে এই জায়গায় কি ভাববো, এই জায়গায় তুমি যদি বড় করে না ভাবো, তুমি বললে বিধানচন্দ্র রায়, যেটা বিধানচন্দ্র রায়ের কথা বললো, তো বিধানচন্দ্র রায় এই যে দুর্গাপুর শহরটা ক্যালিফোর্নিয়া দেখে এসে ভেবেছিলেন এমন একটা শহর করতে হবে যে শহরটার সঙ্গে দুটো ভারসাম্য থাকবে, প্রকৃতি আর ইন্ডাস্ট্রি। তা কত দূর ভাবনা, সেই ভাবনা কেউ পাবে না। উনি হল্যান্ড থেকে দেখে এলেন ট্রলারে মাছ ধরা হয়, উনি তখন ভাবলেন আমাদের তো বঙ্গোপসাগরে ওইখানে পাশে আছে সুন্দরবন, আমি ওখানে ট্রলার ইউজ করাবো। এখনো চলে, সেটাই চলে। এখন মোদি এসে বলছেন আমরা খুব মাছের ইয়ে করবো, এতদিন পরে ওনার মাথায় যায় নেই এটা কে শুরু করছে।
মেট্রো রেলওয়ে যখন পশ্চিমবঙ্গের কিছুই নেই, বিধান রায়ের পরিষ্কার নকশাটা বিধান রায়ের করা, দেখে এসেছিলেন ফ্রান্সে, এই বিদেশে দেখে এসে আমাদের যে ভেবেছিলেন। কাজে তুমি যদি আজকে তুমি যেটা ভাবছো এখানে যদি করতে হয়, তোমাকে তো আগামী দিনে কথা ভাবতে হবে যে এখানে কি কি হতে পারে। তো এখানে কি কি হতে পারে তুমি ভেবে দেখো না। আমাদের যে একজন কৃষিমন্ত্রী এখন আছেন, এই কৃষিমন্ত্রী বলছি, এই ইস্পাত মন্ত্রী আছে, আর আছে আমাদের এই কোল মিনিস্টার, দুজনে তুমি দেখবে অ্যাগ্রিকালচারিস্ট, তারা দে আর অ্যাগ্রিকালচারিস্ট, তুমি দেখবে ওদের মিনিস্ট্রিতে লেখা আছে একদম। তো তারা যদি কৃষির লোক হন, তারা কি সামলাচ্ছে? আর তার কোনো আইডিয়াই নেই। না, সবচেয়ে বড় আইডিয়া নেই। আমি যখন জিজ্ঞেস করলাম কোল মিনিস্টারকে কদিন আগে, আমি প্রশ্ন করেছিলাম ওনাকে যে সময়ে ইস্টার্ন কোলফিল্ডের লোকেরা বেতন পাচ্ছে না, এটা তো ভারত সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। তুমি বলছেন ये तो पहली बार मैं सुना हूं, ये हम कह दे रहा है हमारे सामने में, ये बात उनका तक जाना चाहिए যে সময় মতো যেন বেতন পান। ঠিক আছে, তারপরেই আমি যেই বললাম যে পরের প্রশ্নটা হচ্ছে যে তাহলে এই যে 13টা কলিয়ারি তো আপনারা অলরেডি বেসরকারিকরণ করেছেন, এরকম নাকি 67টা কলিয়ারি বেসরকারিকরণ করার কথা। ये भी मुझे जानकारी में नहीं है, ये देखने होगा। তো এইটা যে বললো, এটা আমাদের দুর্ভাগ্য যে মানে আমি একটা অন্য প্রসঙ্গে এইটা আনছি, সেখানে তোমার আলোচনার জায়গা কিনা, যে আমরা কোনোদিন শুনিনি একটা দেশের প্রধানমন্ত্রী একটা রাজ্যের বিধানসভার নির্বাচন এসে বলছে আমি 294টা জায়গার প্রার্থী। এটা আমি ভারতবর্ষে কোনোদিন শুনি, আচ্ছা, 50 বছর সাংবাদিকতা করে এটা কিন্তু আমি শুনি। আমিও দেখিনি, আমি যেটা জানতে চাই, এটা আমার কাছে খুব অবাক ব্যাপার মনে একটা হচ্ছে। রাজ্যের নির্বাচন হচ্ছে, সেখানে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে তাবৎ ক্যাবিনেট মিনিস্টার সব সবাই এখানে এসে পড়ে আছে, এবং এটা একটা দুটো দিনের জন্য নয়। এখানে তাহলে বিজেপির এজেন্ডাটা মুখ্যত কি? ক্ষমতা পাইয়ে নিবেন, গ্র্যাব করা, নাকি আর অন্য কোনো কাজ আছে? এদের আরো কাজ আছে, তো এখানে তো এরা দায়িত্বশীল পদে থাকা মানুষ। না, ওরা একটা জিনিস প্রমাণ করেছে যে এরা দুজন যদি পশ্চিমবঙ্গে থাকে তাহলে ভারতবর্ষের কিন্তু আমাদের প্রধানমন্ত্রী আর দরকার নেই বা স্বরাষ্ট্রমন্ত্রীর দরকার নেই। আমরা পশ্চিমবঙ্গে এসে যে রয়েছেন, মানে এই সময়টা কি তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর প্রয়োজন হয়নি, বা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী 7 দিন ভালো থাকবে? প্রশ্নটা একটু ঘুরিয়ে করি, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন জননেত্রী, তাকে টক্কর দিতে গেলে ওই ওজনেরই নেতা নেত্রী লাগবে। না, এটা তো খুব সহজ, মানে এটা সমস্ত মিডিয়াই একসাথে প্রায় বলেছে বা মানুষও বলে যে একজন মহিলার নেতৃত্বে একটা রাজ্য চলছে, সেইখানে 18টা রাজ্যের মুখ্যমন্ত্রী বা তাদের নেতা মন্ত্রীরা এবং সারা দেশের একটা ক্যাবিনেট উঠে আসছে ক্ষমতা দখলের জন্য। আমি বলতে যে কোনো রিজিওনাল পার্টিতেই একজনই নেতা বা নেত্রী থাকে, আমি দেখেছি এটা থাকে। কেজরিওয়াল বলি কি স্টালিন বলি বা আগে এমজিআর, না বঙ্গ বিজেপির কোনো মুখ নেই, বঙ্গ বিজেপিরও নেই, সিপিএমেরও নেই, মুখ নেই, বলে লাভ নেই। মুখ যে আছে তৃণমূলের লোক, মুখ তো আছে তৃণমূলের লোক, শুভেন্দু অধিকারী তৃণমূলের লোক, মুখ তো ওই ওদের নিজস্ব মুখ নেই শিওর। আচ্ছা, এটা কিন্তু কোনোদিন আমি এই প্রসঙ্গটা, এটা এতই বড় প্রসঙ্গ, এখানে যাওয়া উচিত না, আমাকে ফিরে আসতে হবে। শুধু একটাই বলি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গের যে তোমার স্ট্রাকচার, এই যে ইকুয়েশনটা কাজ করে, কোনোদিন তুমি দেখবে রাইটিস্ট, এক্সট্রিম রাইটিস্ট ফোর্স এখানে কোনোদিন ছিল না। কংগ্রেস ছিল মোটামুটি সেন্ট্রিস্ট বা খানিকটা লিনিং টুয়ার্ডস লেফট, খানিকটা ছিল, তারপর তো লেফট, তারপর তৃণমূলের কোনো এজেন্ডাটা বিজেপির সঙ্গে মেলে না। তৃণমূলের আদর্শ থাকুক না থাকুক আমি বলতে চাইছি না, আদর্শ কারণ নেই, বিজেপিরও নেই। বিজেপি থাকে কোনো এত, আজকে কংগ্রেসে আছে হেমন্ত বিশ্ব শর্মা, তাকে নিয়ে নাও, অজিত পাওয়ার তাকে নিয়ে নিলাম, শুভেন্দু অধিকারী তাকে নিয়ে নিলাম, সব জায়গাতেই করে চলে, ওটা কোনো কথা নয়। আদর্শ হ্যাঁ, ওটা আমাদের মতন চলতে হবে, ক্ষমতা থাকতে হবে। আমি এটা যেটা খুব ইম্পর্টেন্ট, তুমি এখানকার কথা যে বারবার বলছো, ইসিএল এর মাইনে দিতে হয় 67% মাইনে ওখানে চলে যায় টাকা। তো ওই জন্য স্বাভাবিকভাবে সরকার ভাবে কি, আমার 67% যদি টাকা ওখানেই চলে যায়, বাকি আমি করবোটা কি? আমার তার চেয়ে লোক কমিয়ে দাও, আর তুমি তো অটোমেশন করো, আর তুমি ওই কি বলে ক্যাপ্টিভ মাইন্ড চলবে, আলোচনাও থাকবে। এই মুহূর্তে একটু দক্ষিণ 24 পরগনা যাচ্ছি সবার অনুমতি নিয়ে। আমাদের সাংবাদিক রেবতী মালি অপেক্ষা করছে, রেবতীর কাছ থেকে জেনে নেব। রেবতী, শুনতে পাচ্ছ? রেবতী, তোমার কাছে জানতে চাইবো, এখন পর্যন্ত তোমার এলাকায় ভোটের হাল হকিকত কি, কি পরিস্থিতি দেখলে? কোন রকম বিশৃঙ্খলার খবর রয়েছে নাকি সবকিছু স্বাভাবিকভাবেই ভোট চলছে?
দেখো দক্ষিণ চব্বিশ পরগনায় এই যে বিধানসভার মধ্যে প্রায় সকাল থেকেই কিন্তু সুস্থভাবে ভোট কেন্দ্রগুলিতে ভোট হয়েছে, কিন্তু ঠিক বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রায় অনেকগুলো জায়গাতে যেমন করে ফলতায় কিন্তু ইভিএম মেশিনের একটি সমস্যা দেখার কারণে কিন্তু সেখানে ভোট কিছু সময়ের মধ্যে বন্ধ থাকে। পরবর্তীকালে কিন্তু সেই একবারে ভোটের যে প্রার্থীর যে চিহ্নতে সেখানে কিন্তু দুটো চিহ্নতে অর্থাৎ সিপিএম এবং বিজেপির মধ্যে কিন্তু সেখানে একটি স্ট্যাম্প একবারে দিয়ে দেওয়ার কারণে কিন্তু যে সমস্ত ভোটাররা গেছিল তারা কিন্তু ভোট দিতে পারেনি। পরবর্তীকালে কেন্দ্র এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা আধিকারিকরা এসে পরবর্তী সেটা ঠিক করার পরেই কিন্তু আবার পুনরায় কিন্তু সেখানে নতুনভাবে ভোট চালানো হয়। এবং ভাঙড় এবং ক্যানিং এর দিকে যাব, সেখানে ক্যানিং এবং ভাঙড়ের মধ্যে নওশাদ সিদ্দিকীকে দেখে কিন্তু সেখানে তৃণমূলের প্রার্থীরা কিন্তু জয় বাংলার স্লোগান দেয়, সেখানে কিন্তু একটা বিক্ষিপ্ত পরিবেশ তৈরি হয়। পরবর্তীকালে কিন্তু কেন্দ্র বাহিনী গিয়ে কিন্তু সেখানে এলাকার মধ্যে কিন্তু সেই উত্তপ্ত পরিস্থিতি টাল দেয়। এবং আজকের এই মুহূর্তে যে ঘটনা তোমাকে বলবো, ক্যানিং এর একবারে বিজেপির প্রার্থীকে ধরে মারধর করা হয়েছে, ইতিমধ্যে সে একবারে হাসপাতালে ভর্তি আছে, 6 জন আহত। এবং ফিরে আসবো রায়দিঘিতে কিন্তু বিজেপির প্রার্থীকে দেখে স্লোগান দেওয়া হয়, ওর অটো স্লোগান দেওয়ার ফলেই কিন্তু সেখানে কিন্তু উত্তপ্ত পরিবেশ হয়। এবং একটি ভোট কেন্দ্রে যে কেন্দ্র বাহিনী সেনারা আছে তারা বিজেপিকে তারা থ্রেট দেয়, অর্থাৎ তাদেরকে বিজেপিতে ভোট দেওয়ার জন্য তাদেরকে বলার কারণেই কিন্তু সেখানে উত্তপ্ত পরিবেশ তৈরি হয়। ভাস্কর দা, ধন্যবাদ রেবতী। পরিস্থিতির দিকে নজর রাখো, পরবর্তীতে আবারও প্রয়োজনে তোমার সঙ্গে যোগাযোগ করব। রেবতী মালি আমাদের সাংবাদিক দক্ষিণ 24 পরগনা থেকে সেখানকার পরিস্থিতি তুলে ধরছিলেন। গৌতম দা, একটা বিষয় আমার খুব জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে অনেকে বলছেন, এটা আমার কথা নয়, যে একটা আতঙ্কের পরিবেশ কাটাতে আরও একটা আতঙ্কের পরিবেশ তৈরি করলো নির্বাচন কমিশন বলি। আর নির্বাচন কমিশন বকলমে কেউ বলছেন বিজেপি। আমি আপনার অভিমতটা জানতে চাইছি সার্বিকভাবে, যে এতটা করা হওয়াটা প্রয়োজন ছিল কি, নাকি যা আছে ঠিকই আছে? নির্বাচন কমিশন যে বিজেপি হয়ে কাজ করছে এটা বলবার জন্য এটা ক্লাস 4-এর ছেলেও জানে, এটা আমাকে বলতে হবে কেন, সবাই জানে, বিজেপিও জানে, খুব ভালো রকম জানে। কেন জানে আমি বলছি। প্রথমত যেভাবে চিফ ইলেকশন কমিশনারকে নিযুক্ত করা হয়েছে, আগে কি ছিল, কারা করতেন, এখন পরে কারা করছে। আগে ছিল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থাকতেন, প্রধানমন্ত্রী থাকতেন, বিরোধী দলনেতা থাকতেন। এবার চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে সরিয়ে ফেলা হলো, নিয়ে বললো ক্যাবিনেটের একজনকে নেওয়া হবে। সেই দিনই বিরোধী দলনেতা রাহুল গান্ধী তার নোট অফ ডিসেন্ট সেই দিনই দিয়েছিলেন, কেউ শোনেন, পাত্তা দেননি। কাজেই সংখ্যাগরিষ্ঠতা যদি থাকে, এখানে অনেকে বলবে কংগ্রেসও কি করেনি, আরে কংগ্রেস তো করেছিল বলেই তো হয়তো কংগ্রেসকে যেতে হয়েছে, তার জন্য তো তুমি এসেছো, তুমি তো 2014 থেকে তুমি ওই জন্য এসেছো। তো তুমি কংগ্রেস যা করেছিল তুমি যদি তাই করো যদি বলে, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে কংগ্রেস এটা করেনি, কারণ কংগ্রেস সংবিধান বাদ দিয়ে করেনি। যেমন কংগ্রেসের সবচেয়ে যে খারাপ হয়েছিল একটা হয়েছিল এমার্জেন্সি, জরুরি অবস্থা। জরুরি অবস্থাও সংবিধানের মধ্যে আমাদের আছে, আর্টিকেল আছে, সেই অনুযায়ী করেছিল। আর এখন যেটা হচ্ছে এটা সংবিধান বহির্ভূতভাবে হচ্ছে, সংবিধানকে পাশ কাটিয়ে চলে গিয়ে এমনভাবে সবটাই দেখতে পাচ্ছি, সবই জিনিস। কাজেই এই যে ইলেকশন কমিশন, এই যে চূড়ান্তভাবে SIR এর ফেলিয়ার, এবং সংবিধান যদি বলতে হয় আইনগতভাবে বড় বড় সমস্ত যারা আইনজীবীও আছেন, এমনকি SY কুরেশি পর্যন্ত যে আমাদের ইলেকশন কমিশনার ছিলেন তিনিও বলেছেন যে টোটালি ফেল করেছে। প্রশান্ত ভূষণের মতন তো কবে মামলা করেছেন যে SIRটা চলে না বা আইনের মধ্যে নেই, পড়ে আছে সুপ্রিম কোর্টে। তো এরপরে আর কি বলার কি বাকি থাকে যে কেন করা হয়েছে, কী জন্যে করা হয়েছে? তবে হ্যাঁ, একটা গণ্ডগোল হয়েছে, আরও গণ্ডগোল AI দিয়ে করবার ফলে বাদ যারা গেছে না, তার মধ্যে দেখো আমাদের এখানে 27% মুসলিম ভোট ছিল, তার মধ্যে 34% বাদ গেছে, আর বাকি 63% তো দেখছি হিন্দু ভোট চলে গেছে। এই যে হিন্দু ভোট চলে গেছে, কারোর বাবা, কারোর মা, কারোর বৌমা, কারোর ছেলে, সেই পরিবারগুলো কাকে ভোট দেবে, এটা আমার জানার খুব ইচ্ছা আছে। আমি জানি না কি তাদের উত্তর হচ্ছে খুব স্বাভাবিকভাবেই সেই ভোটটা SIR কর্তৃপক্ষ, মানে বকলমে যে পক্ষ, সে যাবে, তাদের বক্তব্য এটা।
আচ্ছা বিশ্বদা, এই এসআইআর করতে গিয়ে যে পদ্ধতি অবলম্বন করলো, আমি সরাসরিভাবে কথা বলছি না, যে গৌতম দা যে কথা বলছেন, ক্লাস 4-এর বাচ্চাও জানে যে নির্বাচন কমিশন দ্বারা পরিচালিত, এটা আমি সরাসরি বলছি না। আমি যেটা জানতে চাইছি, যারাই এটা পরিচালনা করলো তাদের কাছে এটা ঘুরে বুমেরাং হতে চলেছে বলে মনে হচ্ছে, নাকি যে উদ্দেশ্যে যে কাজ করা হয়েছিল সেই উদ্দেশ্য সাধিত হতে চলেছে? উদ্দেশ্যটা ছিল যে আমরা আগে খুব অল্প সময়ের মধ্যে এসআইআর করবো এবং দ্রুত সংখ্যালঘুদের বাদ দেবো, যারা বাংলাদেশি, যারা রোহিঙ্গা। এটা ছিল সরকারি ঘোষিত বিজেপির সিদ্ধান্ত। এই কাজটাতে তৃণমূলের পক্ষে মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বাধা দিলেন? তারা বললেন যে এত অল্প সময় এসআইআর করা যাবে না। এইবার তৃতীয় পক্ষ যারা, তারা বললেন যে আমাদের অতীতে যে 2002-তে যখন করা হয়েছিল তখন কিন্তু আমরা সেটা 4 মাসের মধ্যেই শেষ করতে পেরেছিলাম। এইটা বলে তারা আবার তাদের কথা বলা আরম্ভ করলেন। বাস্তবে যেটা দেখা গেল, শুরু থেকেই প্রথমত তৃণমূল বলল যে আমরা এসআইআর করতে দেব না, এটা প্রথম বললেন। দ্বিতীয়ত বললেন আচ্ছা হচ্ছে যখন হোক, শুরু হল। তখন সমস্যাটা হলো কোথায়, যে আমাদের 1000 ডাটা এন্ট্রি অপারেটর দরকার। সেই ডাটা এন্ট্রি অপারেটরদের নাকি, এটা তো আমরা জানি না, কিন্তু এইটা মানে ঘোষিত আলোচনার মধ্যে আছে যে সেই ডাটা এন্ট্রি অপারেটর দেওয়া হলো না। এবার ডাটা এন্ট্রি অপারেটর না দিয়ে কি হলো, ওদের যুক্তি হচ্ছে ঠিক মতো এগুলো ভুলভাল হওয়া শুরু হলো। এর ফলে কি হলো, যে একেবারেই দেখা গেল যে এত ভুলভাল হচ্ছে তা নিয়ে শেষ অবধি সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হলো। এবং সুপ্রিম কোর্টে যাওয়ার আগে পর্যন্ত এটা কিন্তু বিজেপির পক্ষে একটা পজিটিভ দিক ছিল। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কোর্টে দাঁড়িয়ে পুরো ঘটনাটা বোঝালেন যে আমাদের সত্যি সত্যি বন্দ্যোপাধ্যায়, ব্যানার্জি, চট্টোপাধ্যায়, চ্যাটার্জি থেকে শুরু করে এমনকি একজন বিচারপতির নাম বলে বললেন যে তারটাও এরকম ভুল হয়েছে, তো এই অবস্থাতে সুপ্রিম কোর্ট কিন্তু একটা বড় সিদ্ধান্ত নিয়ে তখন তারপরের অংশগুলো করা আরম্ভ করলো। এবার এই যে এআইকে ব্যবহার করা, এর মধ্যেও কিন্তু আমার নিজের একটা ধারণা যে একটা ইন্টেনশন পলিটিক্স আছে, ইচ্ছাকৃতভাবে এই রাজনীতিটা করা হয়েছে। এবং সেই রাজনীতিটা করতে গিয়ে যেটা বিজেপির ধারণা ছিল যে আমরা সত্যিকারের প্রথম থেকে যেটা ভেবেছিলাম সেটা হবে, কিন্তু উল্টো দিকে যেটা হলো সেটা হচ্ছে এমন হওয়া শুরু হলো যে প্রায় 200 লোকের মৃত্যু হলো এই ঘটনাতে। লোক দিনের পর দিন লাইনে দাঁড়ালো, এবং এই লাইনে দাঁড় করানোটা নরেন্দ্র মোদী সাহেবের, দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি তো পশ্চিমবঙ্গ শুধু না ভারতবর্ষের মানুষকে বহুবার লাইনে দাঁড় করেছেন, তার মধ্যে পশ্চিমবঙ্গ করেছেন, আধার কার্ড থেকে এসআইআর। তো এই যে লাইনে দাঁড় করানো, এইটাতে কিন্তু যারা প্রথম দিকে, আমি ব্যক্তিগতভাবে এসআইআর চাই, এটা হচ্ছে আমার চাহিদা, কিন্তু কোন প্রসেসে চাই 2002-তে এই এসআইআর চাই, হ্যাঁ, এটা আমরা এখানে 4 জন যারা বসে আছি, হ্যাঁ, আমরা কেউ কোথায় এসআইআর এর বিরোধিতা না না, কিন্তু এই যে প্রসেস, কিন্তু প্রসেস আমার রিভাইজ রিভিশন হতে পারে। হ্যাঁ, 91% তো আগে হয়ে গেছে ভারতবর্ষে নিয়ে। আমি স্পেশাল কেন, ওয়াই স্পেশাল একদম। এবং এই যে স্পেশাল করতে গিয়ে যেটা করলো সেটা হচ্ছে আমরা ওই যে প্রার্থীদের ইন্টারভিউগুলো করছি, তারা বহু প্রার্থী বিজেপি, তারা বারবার বলছেন ওই 3টে বা 4টে উদাহরণ, একজনের 200টা বাচ্চা আছে, একজনের 300টা বাচ্চা আছে, 400টা বাচ্চা আছে, এইটা বলছে। কিন্তু আমি বলছি যারা জেনুইন, আমি চোখের সামনে দেখছি, আমি একজন প্রাক্তন সৈনিক 72 বছর, তিনি কাঁদতে কাঁদতে বলছিলেন ভোটের দিনে 23 তারিখ তার ভোট ছিল, যে এই প্রথম জীবনে আমি ভোট দিতে পারলাম না, আমার নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, এবং আমি 2বার আমার শুনানি হলো, তারপরেও আমার নাম্বার। তো আমি বলছি যারা এই দেশেই জন্মে বড় হয়েছেন, এই রকম তো লক্ষ লক্ষ মানুষ। এবং আমি ওই পরিসংখ্যানটা আবার বলতে পারি যে ওই ট্রাইব্যুনালে যাওয়ার পর যদি আমার ওই 1,500-এর মধ্যে 6 জন বাদ যায়, বাকি 1,500 ঠিক থাকে, তাহলে 27 লক্ষের মধ্যে এই সংখ্যাটা কত। এবং যে মানুষ ভোট দিতে পারলেন না, একটি ভোট, আমরা সবসময় প্রচারে দেখতাম এত বছর অবধি, আমার ভোট আপনার ভোট আপনি নিজে দিন, আপনার ভোট বহুমূল্যবান, এই সবগুলো তো বলা হতো। তো এবারে এই যে লক্ষ লক্ষ মানুষ ভোট দিতে পারলেন না, আচ্ছা এইবার আরেকটা খুব ইন্টারেস্টিং হয়েছে, এইটা কিন্তু আমি অতীতে কখনো শুনিনি, আমার সাংবাদিকতা জীবনে প্রথমবার শুনলাম।
সেটা হচ্ছে শুধুমাত্র আমি একটি বিধানসভার উদাহরণ দিয়ে বলতে পারি, এরকম সব বিধানসভাতেই হয়েছে। বারাবণীতে একজন ছাত্রী, তিনি নিজের ভোট নিজে দিতে গিয়ে দেখলেন তার নামের পাশে লেখা আছে যে তিনি সরকারি কর্মী বলে তার পোস্টাল ব্যালট হয়ে গেছে। তিনি বললেন আমি 3rd ইয়ারে পড়ি, আমি কোনো সরকারি কর্মচারী নই, বলে তাকে দেখাচ্ছে যে এরকম অবস্থা। তিনি ইমেল করলেন, যতগুলো জায়গায় করা যায় দিল্লি অবধি, কোনো উত্তর আসেনি। আরেকজন 65 বছরের ভদ্রলোক, তিনি গিয়ে ভোট দিতে গিয়েছেন 5:30টায় লাইনে দাঁড়িয়ে, 7:30 নাগাদ তার যখন এলো তখন তিনি দেখলেন তারও পোস্টাল ব্যালট হয়ে গেছে, সেটাও বারাবণী বিধানসভা। এরকম ঘটনা ঘটেনি তা নয়, এবং আরো শুধু এই দুটোই হয়েছে এরকমটা নয়, এরকম ঘটনা আরো ঘটেছে। আমি হওয়ার পরে কি বলি, তৃণমূলের তো প্রশাসনিক ব্যর্থতা অজস্র আছে, নেই তো তা নয়, আছে। দুর্নীতি আছে, চুরি আছে, জোর চুরি আছে, প্রশাসনিক ব্যর্থতা আছে, এগুলো সব চাপা পড়ে গেল অনলি বিকজ অফ এসআইআর। একটাও এলো না। আরেকটা হচ্ছে বিজেপি এলে কি করবে, 3000 টাকার গাজর ছাড়া ঝুলিয়ে দেওয়া ছাড়া আর কি, এই যে বলছে আমরা করব, কি করবে? আমরা যে দেখেছি তো কি করবে, যা করবে বলেছে, তার মধ্যে একটা কর্মসংস্থান আছে। কি বলেছে? উত্তরবঙ্গে এইমস করব, আইআইটি করব, আইআইএম করতে, কর্মসংস্থান কি হবে? এটা কি বলে? আরেকটা কি বলে গেছেন প্রধানমন্ত্রী? কি বলে গেছেন? আপনাদের পাওয়ার জেনারেশন হবে। পাওয়ার জেনারেশন বিহারে তো 1600-1300 ওই পাওয়ার জেনারেশন, ওই আদানি, ওই যে আদানি। না, এটা কিন্তু হেভি মজা। এই যে পাওয়ার জেনারেশন আমাদের খুব কাছেই, আমি এটা লাস্ট 7 দিন আগের কথা বলছি, ডিবিসির মাইথন এবং পাঞ্চেতে 10,000 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। গৌতম দা মাঝে মধ্যে এমন কতগুলো বিষয় তুলে ধরছেন, সেগুলোকে ছেড়ে অন্যদিকে যেতে ইচ্ছে করছেন। আমি তার আগে একটুখানি আমি আপনার কাছে জিজ্ঞেস করতে চাইছি সতীশজি, যে ধরুন এই যে রেশিওটা বললেন, এবং সেটা গ্রামবাসীরা তীব্র বিরোধিতা করছে গত 2 বছর ধরে। তো এইটা করতে পারেন কেন্দ্রীয় সরকারের টাকা, ডিবিসি করতে পারে। প্রশ্ন তো এখানেও উঠবে। আমি যেটা জানতে চাইছি, দেখুন, ভোটাধিকার ভারতীয় নাগরিকের একটা অন্যতম অধিকার। এবার যে রেশিওটার কথা বললেন 1,500:6, মানে কত বড় একটা অংশ রয়ে গেছে যারা ভোটার হতে পারত যদি এই পদ্ধতিটা আরেকটু হয়তো প্রলম্বিত হতো। আপনি এটা কিভাবে দেখছেন যে এতগুলো ভোটার তারা ভোট দিতে পারলো না? এটা কিভাবে দেখছেন আপনি একজন ভারতীয় নাগরিক হিসেবে? একটু জানতে চাই একটাও যেন ভোট না দেয়, এটা তো তার তো অধিকার, সাংবিধানিক অধিকার আছে তার। এই যে এখানে হয়েছে, বিহারে যখন আতঙ্ক ছিল এই লালু যাদব, সেই সময় কেজি রাও ছিলেন চিফ ইলেকশন কমিশনার, সেই সময় এই হয়েছিল, আতঙ্ক হয়ে গেছিল, রাষ্ট্রপতি নীতিশ কুমার আসলেন। এখানে তো আতঙ্ক, লোক ভালোভাবে ভোট দিতে পারছিল, লোক ঘর থেকে বেরোতে পারছিল না। বিজেপি যা করেছে, বাড়াবাড়ি করেছে, বিজেপি নিজের স্বার্থে যা করেছে, কিন্তু হয়েছিল তো ওখানে। ঠিকই। না না, এবার টিএন সেশনের সময় হয়েছিল, হয়েছে তো অবশ্য। তারপরে টিএন সেশনকে এমপি করে দিল কংগ্রেস। যুদ্ধের গাড়িয়ে নিয়ে দেখানো হয় না। দুটো জিনিস আমি বলছি, ওখানে হয়েছিল লালুকে তোরাবার জন্য। না, দুটো জিনিস এখানেই হয়েছে। একটা বললামই তো, তৃণমূলের যে প্রশাসনিক ব্যর্থতা, তৃণমূলের যে দুর্নীতির প্রশ্ন, বিভিন্ন পাড়ায় পাড়ায় দাদাগিরি, যা বলা হয়, সিন্ডিকেট, এর কাছে বালি কিনতে হবে, ওর কাছে সিমেন্ট কিনতে হবে, আছে, এগুলো সব ধামাচাপা পড়ে গেছে, একটাও নেই আর। কারণ চলে এলো কি একমাত্র এসআইআর। কেন কথাগুলো? এবং এবারে বলি আরো মারাত্মক কথা, না বলছি, বলছি আরো মারাত্মক কথা। ইলেকশন কমিশন শুধু একলা দোষ তো নয়, এটা সুপ্রিম কোর্টেরও দোষ। সুপ্রিম কোর্ট কি করে এইটা অ্যালাউ করলো? সুপ্রিম কোর্টের নিজস্ব পাওয়ার ছিল তো খারিজ করে দেওয়ার, দিল না কেন? সুপ্রিম কোর্ট জানে না, সুপ্রিম কোর্ট জানে এটা আইনি নয়, সবাই জানেন। সুপ্রিম কোর্ট বসে থাকবে না। সুপ্রিম কোর্ট আর একটা মারাত্মক কথা বললো, আমি একটা কথা মনে করি দিই, ওকে, যেমন ইলেকশন কমিশনে হস্তক্ষেপ আছে, ওখানে কোনো রকম হস্তক্ষেপ না। ঠিকই, সুপ্রিম কোর্ট যেটা করতে পারে ঠিকই। ইলেকশন কমিশন যেহেতু একটা অটোনমাস বডি, যেহেতু কনস্টিটিউশনাল বডি, আর যেহেতু সুপ্রিম কোর্টও কনস্টিটিউশনাল বডি, ও চাইলো আমি ওর মাথা গাড়া চাইতে, এই মূলত বললো। কিন্তু মাথাগুলো তো ওরা পারে, সুপ্রিম কোর্টের একটা এক্সট্রা পাওয়ার আছে, সেই পাওয়ার করেছে তো 142-তে, সেটা তো করলো তারা, সে তো অন্যভাবে করলো। না আমি বলছি, কিন্তু আসল যেটা সুপ্রিম কোর্ট একটা মারাত্মক কথা বলে দিল,
সেটা হচ্ছে যে এবারে যারা ভোট দিতে পারলেন না তারা পরের বারে না সেটা যে বলেছে তার কারণ এটা খুব জাস্টিফাইড। না না এই তো, হ্যাঁ, সেটা বলবো। না না না, জয়মাল বাগচি বলেছেন ওটা কারণ আছে। প্রথমত হচ্ছে এটা ওরা বলে যায় এটা হয়েছে বিবি নাগরত্নের যে বেঞ্চ তিনিও বলেছেন, আরেকটা মামলা হয়েছে কিছুদিন আগে, তারা বলেছেন যে এটা ভোট দেওয়াটা আমার নট মাই ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে না ভোট দেওয়াটা। তো অতএব সংবিধানে যেহেতু ফান্ডামেন্টাল রাইট নয় এটা নয়, কিন্তু এটা নিয়ে প্রশ্ন আছে, অনেকে বলেন এইটাও আমার ফান্ডামেন্টাল রাইট। এটা তো এখন ইনফ্যান্ট 9 জাজ বেঞ্চ এটা বসে ঠিক করতে হবে সুপ্রিম কোর্টের, তার কমে হবে না, এটা পরের কথা, আমি তা বলছি না। আমি বলতে চাইছি যেখানে সুপ্রিম কোর্ট একটা জিনিস বুঝতে পারছে যে ইলেকশন কমিশনের এসআইআরটা টোটালি ফেল করছে, তখন তো এটা বলতে পারে যে তুমি এই এসআইআরটাকে 1 বছর ধরে করো, এই ভোটের জন্য 2025-এ যা আছে তারাই ভোট দেবে। কারণ 2025-এ যারা জিতেছে, যে এর আগের ভোটটাও যারা জিতেছে তারা তো এদের ভোটেই জিতেছে, তা তুমি তাদের কথা শুনে তুমি কি করে পাল্টে দাও? তারাই তো জিতে, প্রাইম মিনিস্টারও আছে, হোম মিনিস্টার আছে, এখানে চিফ মিনিস্টার আছে, সবাই তো এদের ভোটেই জিতেছে। তাহলে ভুয়ো হোক ইয়ে হোক কি হোক আমার দেখার দরকার নেই, তুমি তো এটা বলতে পারতে 2025টা রাখো, তুমি এই এসআইআর করো, যদি এসআইআর করতে হয় তুমি এটা 1 বছর ধরে করো। বিশ্বদা, এই যে তাড়াহুড়ো প্রসেসটাকে তাড়াতাড়ি কমপ্লিট করা, যে জন্য করা, যাদের জন্য করা, যাদের হয়ে করা, ইলেকশনে সেটা কতখানি প্রজেক্ট হতে পারে বলে মনে হচ্ছে? এখনো পর্যন্ত যা ভোট হয়েছে প্রথম দফা, দ্বিতীয় দফা তো মনে হচ্ছে রেকর্ড করতে চলেছে। আমি বলছি যে পারপাসে, গৌতম দা খুব স্পষ্ট করে বললেন কথাটা, যে উদ্দেশ্যকে কাজে লাগিয়ে, ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে টোটাল মেশিনারি অপারেটেড হয়েছে, সেই কার্যটা কি সিদ্ধি হতে চলেছে মনে হয় এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে, নাকি অন্য? এটা দুটো মানে হয়। কার পক্ষে সিদ্ধি? আপনি দুই পক্ষ ভেবেই বলুন। যদি এইরকম হয় যে আমি দুই পক্ষের কথা, শাসক দল তো এর বিরোধিতা করেছে from day one। শাসক দলের যে বিরোধিতা এবং এইভাবে উপচে পড়া যে ভিড়, শাসক দলের আজকের যে প্রতিনিধিদের আমরা ইন্টারভিউ করেছি তারা দাবি করছেন এই সমস্ত ভোট আমাদের পক্ষে গেছে, আর উল্টো দিকে যারা বিরোধী তাদের দাবি হচ্ছে যে এই এসআইআর করার ফলে আমরা যেটা প্রথম থেকে চেয়েছিলাম যে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের আমরা হটিয়ে দেবো, আমরা এইবার ক্ষমতায় এসে সেটা করতে পারবো, কারণ এইবার আমাদের রোহিঙ্গা কথাটা হ্যাঁ একটাও এখনো পড়েছি, বাস্তবে এটা কি দেখা গেল? না, দেখা গেল শুধু না, দেখা যাবেও না। হ্যাঁ। কেননা আমাদের নির্বাচন কমিশনের আইনের মধ্যে কোথাও বাংলাদেশ বা রোহিঙ্গাকে আলাদা করার ক্ষমতা ইলেকশন কমিশনের নেই। ছেড়ে দিন ওটা। ফলে ছেড়ে দিন। কে বাংলাদেশি কে রোহিঙ্গা এটার মধ্যে দিয়ে বেরিয়ে আসবে, একদম স্ট্রেট এই পরিসংখ্যান আসবে। আসুন, সেটা হচ্ছে যে এবারের নির্বাচনে প্রথম দফা যা হয়েছে, দুপক্ষই দাবি করেছে 100-এর উপরে তারা ভোট পাবে। এবার এখন 142টা আসনের ভোট হচ্ছে, 152 প্রথম দফা হয়ে গেল। প্রথম দফায় দুপক্ষই দাবি করছে 100-100-100-র উপরে তারা দাবি করছে, আর এইটা হচ্ছে নির্ণায়ক জায়গা যেখান থেকে তারা ক্ষমতা দখল করবে। এসআইআর পরবর্তী পর্যায়ে ভোট গ্রহণ হলো, চিত্রটা কি হতে চলেছে বলে আপনার মনে হয়? এক এক করে 3 জনের কাছেই এটা জানতে চাইবো, কারণ এটা এক্সপার্ট অপিনিয়ন অ্যাকচুয়ালি। না, আমি বলতে চাই যে ভোট চলছে, 6টার আগে আমরা এই ধরনের ওপিনিয়ন দিতে পারি না। সম্ভাবনা। ঠিক আছে, মানে পরিসংখ্যান দিয়ে বলা যাবে না, কিন্তু দুটো জিনিস আমার নিজের খুব মনে হয়েছে। একটা হচ্ছে প্রথম পর্যায়ের ভোটের সাথে দ্বিতীয় পর্যায়ের ভোটে কোনো মিল নেই। কেন মিল নেই? প্রথম পর্যায়ে যে জায়গাগুলো ভোটগুলো হয়েছে সেখানে কোথাও সাজুয়া বাহিনীকে নামাতে হয়নি, সেখানে কোথাও এনকাউন্টার স্পেশালিস্টকে নামাতে হয়নি, সেখানে কোথাও প্রার্থীর বাড়িতে গিয়ে পুলিশ অবজারভারকে বলতে হয়নি যে তোমাকে না পেলে বা তুমি সারেন্ডার না করলে আমরা দেখব, অথবা তার লোকগুলোকে তুলে নেওয়া। এবং প্রথম পর্যায়ে 3400 লোককে প্রায় গ্রেফতার করার কোনো বিষয় ছিল না, যা দ্বিতীয় পর্যায়ে হয়েছে। প্রথম পর্যায়ে 1500 লোক গ্রেফতার হওয়ার পরে তারপরে হাইকোর্টে গিয়েছিল, হাইকোর্টে কালকে সন্ধ্যেবেলা তুমি জানো যে শেষ অবধি ইলেকশন কমিশন ওই লিস্টটা তুলে নিয়েছিল, কিন্তু তুললেও দেখা গেল যে তার মধ্যে তো প্রচুর লোক গ্রেফতার হয়ে গেছে। ফলে এখানে দুরকম ভয় কাজ করেছে। একটা হচ্ছে শাসক দলের ভয় হচ্ছে, যেটা আমি আমার 50 বছরের সাংবাদিকতায় কোনোদিন দেখিনি, রাজ্যের মুখ্যমন্ত্রী সকাল 7টার সময় প্রার্থী হিসেবে তিনি ভবানীপুর বেরিয়েছেন। এতকাল মমতা বন্দ্যোপাধ্যায়, গৌতম ভালো বলতে পারবেন, কলকাতায় গেছেন এখন, যে মমতা বন্দ্যোপাধ্যায় বিকেলবেলা আমার যতদূর মনে পড়ে 5টা নাগাদ বেরোতেন, তিনি গিয়ে নিজের এলাকায় ভোটটা দিতেন, তারপরে সাংবাদিকদের সাথে কথা বলতেন, খোঁজ খবর নিতেন। এবার তিনি নিজে বুথে বুথে ঘুরেছেন, এইটা সকালবেলা।
এটা হলো একটা ভয় শাসক দলের, যে সত্যি কি তার সিটটা চলে যাবে, তাই কি তিনি এটা করছে, এটা একটা দিক। উল্টো দিকে যারা ভাবছিল যে আমরা প্রচুর ভোটে জিতবো, এসআইআরটা আমাদের পক্ষে গেছে, আমার ধারণা তারাও কিন্তু প্রচুর আশঙ্কায় থাকছে। তাদের একটা ধারণা যে আমাদের কিছু সিট বেড়ে যাবে, বেড়ে গেলেই আমরা তৃণমূল থেকে ভাঙিয়ে নিয়ে সরকার করে ফেলব। কিন্তু ব্যাপারটা এত সহজ বলে আমার মনে হচ্ছে না, কেননা এই যে অতিরিক্ত ভোট, এই অতিরিক্ত ভোট গৌতম বলল অবশ্য, আমি 67, 69, 71, 72, 77 এর মধ্যে 77-এর ভোটে আমি দেখেছিলাম যে হাইয়েস্ট ভোট পড়েছিল। সেটাও কিন্তু এই 96, 97 নয়। এবারে আরো মজার জিনিস ঘটেছে, কালকে কমিশন থেকে বলা হয়েছে যে বেশ কিছু কেন্দ্রে 100% ভোট আছে। আমরা কিন্তু এতদিন জানতাম, এটা বোধহয় গৌতম স্বীকার করবে, বাসন্তী দাও করবেন, 100% ভোট হলে রিপোল 90% ওপর হয়ে গেছে। এইবার সেই রিপোলের কথা কিন্তু ওরা বললো না। প্রথমে কোথাও হবে না সেটা বলে সেটা জানিয়ে দিচ্ছি। এবার হবে, প্রশ্ন নেই। হ্যাঁ, তাহলে সেটা জেনুইন ভোট ধরে নিয়ে এবারে যদি করে, আমার প্রশ্ন নির্বাচন কমিশনকে, লোক বদলাতে পারে কিন্তু কমিশনের আইন তো বদলাবে না, তাহলে তখন হতো, এখন হবে না। এটা আমার কাছে একটা বিষয়। তাহলে শেষ অবধি যেটা মানে শেষ কথা, সেটা হচ্ছে দুই পক্ষই হাড্ডাহাড্ডি লড়াইয়ে এতটাই দাঁড়িয়ে রয়েছেন যে দুজনরাই অপেক্ষা করবেন 4 তারিখ বিকেলে, এবং 4 তারিখ বিকেলের পর আমার নিজের ধারণা যে দলই জিতুক না কেন বা যারাই ক্ষমতায় আসুক, খুব অল্প মার্জিনে যদি হয়, তাহলে কিন্তু আমাদের অশান্তির পরিমাণ অনেক অনেক বেশি হবে। এই যে দুই পক্ষের কথা বলছেন, শাসক দল এবং প্রধান বিরোধী দল, এর বাইরে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা কি এই নির্বাচনে থাকবে বলে মনে হয়? গতবার যেমন কংগ্রেস আর সিপিএম একসাথে ছিল, একসাথে লড়েছে, এইবার কিছুটা তো ভোট কাটবে। আর যদি কংগ্রেস বেশি নয়, প্রতি বিধানসভা থেকে 500 ভোটও যদি পায়, সে কার ভোট যাবে? ন্যাচুরালি তৃণমূলের ভোট যাবে। আর মুসলিম এলাকা থেকে ওই মুর্শিদাবাদ আর মালদায় 85টা সিট যদি 5000 করেও যদি ভোট কাটে, কার ভোট যাবে? ঠিক, তো তারাও আছে, যে বিরোধী দল আছে সে তারাও এই ভরসায় আছে কি হয়তো কেটে যাবে, এই ভোট কাটলে আমার লাভ হবে। তৃণমূল ভাবছে না, ওই ভোটটা কোথাও যাবে না, ওইটা আমার তো সেট করা আছে। কোথাও একটা আশা আশঙ্কার দোলাচল রয়েছে, অন্তত আমার অন্তত তাই মনে হচ্ছে। এবার আপনার মতামত আমি জানতে চাইবো যে তৃতীয় পক্ষের একটা ভূমিকা কিন্তু থাকছে বলে আমি অনুমান করি। আপনি আপনার চিন্তা ভাবনা থেকে একটু বলুন, এবং এই তৃতীয় শক্তি তারা কতখানি প্রভাব ফেলবে এবারে নির্বাচনে, শাসক বা বিরোধীর? সত্যি কথা, আমি তো আর জ্যোতিষশাস্ত্র করি না, তো ওই তো বলতে পারবো না যে কে জিতবে কে হারবে। কত বড় বড় সেফোলজিস্টরা সব ফেল করে যায়, ওপিনিয়ন পোল, এক্সিট পোল সব ফেল করে যায়, সব অভিপ্রায় কিছু বলা যায় না। আমি নিজের জীবনেও প্রচুর ইলেকশন করে, সারা রাজ্য জুড়েও করেছি, টেলিভিশনেও করেছি, আমি দেখেছি বহু বড় বড় লোক বিরাট করে লেখেন। আমার বক্তব্য এখানে কি পেলাম, সারমর্মটা কি পেলাম, একটা হচ্ছে ভয়, এটা ফ্যাক্ট, ভয় ভীষণভাবে কাজ করেছে, 1 নম্বর। 2 নম্বর পেলাম বিভাজন, ভয়ঙ্করভাবে হিন্দু মুসলিম বিভাজন, বাঙালি বিহারি। এই তো সতীশদা বসে আছেন আমাদের পাশে, আমি বসে আছি, আমাদের মধ্যে কোনোদিন তো বাঙালি বিহারি ছিল না, কিন্তু এরপরে কোনোদিন হতে পারে সতীশদা বিহারি এখানে কেন বসবে, বলতে পারি আমরা, আমি হয়তো বললাম না, এটা বললে চলবে না, এইরকম অবস্থা তৈরি হয়েছে। এই তৈরি করা তো হয়েছে, এটা ডেলিবারেটলি করা হয়েছে। 1 নম্বর, কি তৃণমূল কখনো করেছে, কখনো বিজেপি করেছে, একদম পরিষ্কার অর্থে। আজ এই দুটো, আরেকটা কি হয়েছে যে এইখানে ভোটে যেটা, এটা পরিষ্কার যে বিজেপি, আমি দেখেছি হিসেব করে, একদম আলাদা করে হিসেব করেও দেখেছি, যেখানে 5000-এর ব্যবধান ছিল তৃণমূলের সঙ্গে, সেখানে সেই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে 5000 থেকে 10,000 যাতে ভোট কমিয়ে দেওয়া যায়, এটা করা হয়েছে। এটা হ্যাঁ, এটা পরিষ্কার হিসেব হয়েছে।
প্রথম রাউন্ডে যেহেতু যেখানে বিজেপিরই খানিকটা ভালো জায়গা ছিল, উত্তরবঙ্গ ছিল, জঙ্গলমহল ছিল, মানে বিজেপির ভালো একটা ইনরোডস আছে, সেখানে ন্যাচারালি অত যেটা বলছি আমরা যে অত ভোট হয়তো কাটা হয়নি। কিন্তু এবারে একটু হয়েছে, যেমন ভবানীপুরের প্রায় 23,000 বোধহয় ভোট কেটেছে, তো ওই মার্জিনটা ভীষণ কমে যাবে, মার্জিন খুব কমে যাবে। কাজেই 3-4টে অপশন আছে। একটা হতে পারে যেটা বললো যে বিশ্বদেব বলল, প্রচণ্ড হাড্ডাহাড্ডি হলো, প্রায় সমান সমান হলো, দেখা গেল কোনো রকমে তৃণমূল জিতলো, তারপরে বিজেপি হয়তো কাছাকাছি পৌঁছে গেল, তখন ন্যাচারালি বিজেপি কিছুটা ভাঙার চেষ্টা শুধু না, প্রথমে দেখুন যে এখানে আমাদের রাজ্যপাল আছে রবি আছে, তিনি খুব মহান ব্যক্তি, তিনি আজ পর্যন্ত কোনো রাজ্য সরকারকে শান্তিভাবে থাকতে দেননি। যেমন আমাদের জ্ঞানেশ কুমারও তিনিও তাই, এরকম কোনো ভুল নেই। তিনি যখন চলে এসছেন ইয়ের থেকে, তামিলনাড়ু থেকে, তখন স্ট্যালিন বলেছেন হাফ ছেড়ে বাঁচলাম, এত বেঁচেছেন, তাকে সুপ্রিম কোর্ট যেতে হয়েছে, একটা মামলাও একটা বিলও ছাড়ছিলেন, একটা বিলও ছাড়েননি সেই। এবং আমাদের সংবিধানগতভাবে রাজ্যপাল বা রাষ্ট্রপতির কিন্তু এই ক্ষমতা আছে, যাকে মনে করবেন তাকেই প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী তাকেই রাখতে পারে। এবারে বিজেপি বললো হ্যাঁ আমাদের কাছে এই লোক আছে, আমার 20টা লোক আমার কি নেই, আমি বললাম আছে। উনি ডাকলেন শুভেন্দুকে, আপনি এসে বিয়ে করুন। এবারে সময় দিলেন, 1 মাসের মধ্যে প্যারেন্ট করুন, অমুক করুন, ঘেরা করুন, সব ব্যবস্থা হয়ে গেল। চরণ সিং আমাদের দেশে চরণ সিং হয়েছিল, চরণ সিং বসে থাকলেন প্রায় 6 মাস মুখ্যমন্ত্রী হয়েছেন, একবারও ডাকেননি লোকসভার অধিবেশন। তারপরে যখন ডাকবার কথা হল তখন ছেড়ে দিলেন। তো এইটা 1 নম্বর। বলি তার দ্বিতীয়টা হচ্ছে খুব মারাত্মক, যদি সত্যি বিজেপি জিতে দেখা গেল যে খুব হাড্ডাহাড্ডি হলো এবং অপোজিশনে এসে গেল তৃণমূল, তাহলে কিন্তু প্রচণ্ড অশান্তি হবে, ভয়ঙ্কর অশান্তি হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মানে না, এবং বিরোধী নেত্রী হিসেবে নিয়ে যেতে পারবে। এই বয়সেও তিনি 8 কিলোমিটার 10 কিলোমিটার হেঁটে দেন রোজ, কেউ তার সঙ্গে পারে না। একটা বিরোধী দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় আনচালিত। কিন্তু আরেকটি জিনিস আছে, আরেকটা অপশন কেউ মাথায় রাখা দরকার। সেই অপশনটা হচ্ছে যদি মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যান কিন্তু তৃণমূল জেতে, হতে পারে তো, ভবানীপুরে হেরে গেলে তৃণমূল জেতে, তখন কিন্তু সাংঘাতিকভাবে সারা ভারতে মমতা এই প্রচারটা হবে যে মমতাকে এর আগের বড় হারিয়েছিল, এবারও হারিয়েছে, কিন্তু তৃণমূলকে হারাতে পারবে না, এরা ইচ্ছে করেছে। এটা সাংঘাতিক হবে কিন্তু বিজেপির, এটাও আমি মনে করি। একদম, তোমার এই টাচ পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমি নিজেও পরিস্থিতি যেরকমটা অন্তত আঁচ করা যাচ্ছে, যা আপনারা বলছেন সুস্পষ্টভাবে কোনো কথা বলা যাচ্ছে না, অন্তত এবার নির্বাচনটা যেভাবে আছে। আর কি পেলাম না, গৌতমদা যখন এই কথাটা তুললেনি, আমরা তাহলে সরাসরি আর ওই ধরনের ভবিষ্যৎবাণীর দিকে যাচ্ছি না। কি হতে পারে তার একটা সম্ভাবনা আলোচনা করা গেল। আমি গৌতমদার কথা প্রসঙ্গে গাজর ঝোলানোর কথাটা বললেন, আমার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বলেই মনে হয়। আজকে একটা দল 1,500 টাকা ভাতা দিচ্ছে, আরেকটা দল এসে প্রতিশ্রুতি দিল যে আমরা 3,000 টাকা ভাতা দেব। এবার এটা তো নিশ্চিতভাবে নতুন ভোটার, কর্মসংস্থান যারা খুঁজছে তাদের কাছেই তো আকর্ষণীয় বিষয় হবে, এই সংখ্যাটা খুব কম নয়। আমি বলছি ভোটাররা যখন ভোট দিতে এলো গৌতমদা, তাদের মন মানসিকতার মধ্যে ঠিক কোন কোন ভাবনাগুলো কাজ করে? এই ভাতার ভাবনাটা কাজ করবে, নাকি উন্নয়নের ভাবনা কাজ করবে, দুর্নীতির ভাবনা কাজ করবে, দুর্নীতি কাজ করবে? কোন বিষয়টাকে মাথায় রেখে ভোটাররা এবার ভোট দিলেন বা দিচ্ছেন বলে অনুমান? এইটা খুব একটা হয় না, আমি দেখেছি। হয় না বলবো, হয়। দিল্লিতে তো হয়েছে, 2,500 টাকা দেবো বলেছিল প্রধানমন্ত্রী, বলেছিলেন দেবো না, দেন, বা সব জায়গাতে হচ্ছে এমন। একটা মজার কথা, তোমার এই দিল্লি প্রসঙ্গ তুললে বলে, দিল্লির মুখ্যমন্ত্রী রানীগঞ্জে এসেছিলেন, তো ওনার জনসভার শেষে উনি যখন আমাদের সাথে কথা বলছেন, তখন আমি যখন জিজ্ঞেস করলাম যে আপনি 13 মাস ধরে তো মুখ্যমন্ত্রী, তো এখানে তৃণমূলের বড় অভিযোগ, এবং এটা একদম করে দেখানো হয়েছে যে ওখানে আপনারা বলেছিলেন 5,000 টাকা করে দেবেন, তো আপনারা তো একজনকেও দেননি। উনি সঙ্গে সঙ্গে অদ্ভুত উত্তর দিলেন। উনি বলছেন পশ্চিমবাংলে মানে তৃণমূলের প্রশ্ন তোলার কি আজকে অধিকার আছে এইসবের? সারা রাজ্যে যেখানে এই আছে বলে ওইগুলো বলা আরম্ভ করলেন, এড়িয়ে গেলেন আর কি। আমি ওনাকে ধরি না, দিল্লির মুখ্যমন্ত্রীকে ধরি না।
উনি সত্যি কথা বলতে, আমরা আমাদের মুখ্যমন্ত্রীকে বলি সত্যজিৎ রায় ধরনী হেনা তেনা কবিতা লেখে এনে পাং পাং ঝপাং, আর উনি যা বলেন না, মানে খুব, মানে কি বলবো, অনেক বেশি রকম বন্ধ করে দেওয়া উচিত, কারণ বাচ্চা ছেলের পেয়ে তো শুনবে। উনি যে কি বলেন উনি নিজেও জানেন না, খুব ফ্র্যাঙ্কলি বলছি। যে টেলিপ্রম্পটার থাকলেও বোধহয় ভুল বলবেন, একদম, হ্যাঁ, উনি থাকলেও বোধহয় বুঝতে পারবেন না কোনটা কি বলছেন। কারণ ওর কথা ধরি না, যা শেখানো হয় সেরকম ধরনের হয়। মুখ্যমন্ত্রী যারা হচ্ছেন, কোনো স্ট্যান্ডার্ড মুখ্যমন্ত্রীকে ওরা রাখে না। বিবেকানন্দকে নেতাজির কোট, বিবেকানন্দের মুখে নেতাজির কোট, ওটা তো ঠিক আছে। শিবরাজকে চলে যায়, বসুন্ধরা রাজেকে দেয় না, হ্যাঁ, করে না এরা, আমি দেখেছি কাদের কাদের করে, দেখুন না কোথায় কোথা থেকে নিয়ে এসে মুখ্যমন্ত্রী করা হয়। এটা যদিও এবারে নির্বাচনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয়, আমি জানতে চাইছি, যখন মুখ্যমন্ত্রীর কথা উঠলই, গোটা দেশের মধ্যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী হিসেবে যদি একদম আদর্শ মুখ্যমন্ত্রী বলতে হয়, যারা রয়েছেন এখন এই মুহূর্তে, কার কথা মনে পড়ে? কি করে বলবো, কোন দিকে বলবো? যদি বলেন যে অনেক দিকেই ফেল করেছে টোটালি, কাউকে বলার মানে, সবচেয়ে বড় কথা মুখ্যমন্ত্রী হিসেবে আমার সামনে তো কেউ সেরকমভাবে আমি উঠে আসতে দেখি না। এমনকি এখন যা দেখি যে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে তাকে যে প্রজেক্ট করা হতো নরেন্দ্র মোদীকে, এখন তো দেখ প্রচুর তথ্য এমন বেরিয়ে আসছে যে উনি এত বেশি আইন ভায়োলেট করেছেন, লোককে দিয়ে দিয়েছেন জায়গা, কোস্টাল রেগুলেশনস ভায়োলেট করে সমস্ত জমি জায়গা দিয়ে দেওয়া হচ্ছে, জানি আমরা। এখন এগুলো তো এখানে হলেও চিৎকার চেঁচামেচি হতো, ওখানে হয়নি এটা, কারণ এখানে আমাদের বাঙালিদের একটা স্বভাব আছে, চাকরি চাই চাকরি চাই চাকরি চাই, আমরা ব্যবসা করি না। আমাদের মতো লোকেরা আছে না, চাকরি দাও বাবা, করে খাই। চাকরি ছাড়া এবারে ব্যবসার কথা ভাবি না, ব্যবসার কথা তখনই ভাবি যখন চাকরি করার বয়স বা সুযোগটা থাকে না, তার আগে খুব কম, সেই ব্যবসা করার ক্ষমতাও আমার থাকে না, খুব কম। হ্যাঁ, তো এইটা একটা ব্যাপার, এই জন্যে এই সমস্যাটা থাকে। এবারে কিন্তু এই যে অনেক সময়, যেমন উড়িষ্যায় নবীন পটনায়ক খুব ভালো মুখ্যমন্ত্রী ছিল, আমি জানি সেটা যথেষ্ট, কিন্তু ওরা হেরে গেছে। কাজে ভালো হলেই ভালো থাকবেন। ইউপিতে প্রচুর ইনভেস্টমেন্ট হয়েছে, প্রচুর করেছে, হয়নি তা না। আবার ইউপিতে রেপ অ্যান্ড মার্ডারের ক্ষেত্রে 1 নম্বরে। আচ্ছা, আবার এবার ন্যাশনাল ক্রাইম ব্যুরো রিপোর্টের, ন্যাশনাল ক্রাইম সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্ট, তারা বলছে ক্যালকাটা ইজ দ্য সেফেস্ট সিটি। কাজে পারসেপশনের সঙ্গে মেলে না, পারসেপশনের সঙ্গে সব মেলে না। আমি দেখেছি এটা হয় না, যে আমি করলাম বলেই প্রচুর ভালো হয়ে গেল, তা যে হবে সবসময় হয় না। কাজেই একটা দল ভাতা দেব বলেছিল, দিচ্ছে, নানান রকম উন্নয়নমূলক প্রকল্প, তাতে আর্থিক সহায়তার কিছু একটা জায়গা নিশ্চয়ই তৈরি হয়েছে, যাতে সামাজিক সুরক্ষার ক্ষেত্রেও কিছুটা প্রস্তুত হচ্ছে। কিন্তু একজন সাংবাদিক হিসেবে, দায়িত্বশীল নাগরিক হিসেবে, আপনি এই ভাতা দেওয়ার যে প্রতিযোগিতা, এটাকে সমর্থন করেন নাকি অন্য কিছু চিন্তা ভাবনা আপনার? আমার সমর্থনের আগেই পৃথিবীর অন্যতম বিখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেন তিনি বলেছিলেন মানুষের হাতে টাকা দিতে হবে। ঠিক আছে, তো এই যে মানুষের হাতে টাকা পৌঁছতে হবে, এটা আমরা করোনার সময় প্রথম কিন্তু খুব উপলব্ধি করেছিলাম। এবং এই যে যারা এই ভাতার তীব্র বিরোধিতা করলেন, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি, তারা বলতেন পশ্চিমবঙ্গে কেবল ভাতার সরকারই চলে বলেছিলেন। এবং পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে তারা শেষ পর্যন্ত যেটা করলেন সেটা হচ্ছে যে নিজেরা সেই ভাতাগুলো করলেন, শুধু নয় দেব বলছেন, সেটা ডাবল করে দেওয়ার কথা বলছেন। ঠিক আছে, কিন্তু পাশাপাশি এইটা দেওয়ার প্রয়োজনীয়তা আমি নিজে অন্তত ভাতার থেকেও বড় করে যে বিষয়টাকে খুব বেশি করে ফিল করছি, যে কোনো কারণেই যদি তৃণমূলের সরকার চলে যায় এবং বিজেপির সরকার আসে, তাহলে পশ্চিমবঙ্গের 7-8 কোটি মানুষ একটা বড় বিপদে পড়তে পারে। সেটা কীরকম বিপদ? সেটা হচ্ছে যে এই যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সাথী, ঠিক আছে, আমি তৃণমূলের মুখপাত্র বা হিসেবে বলছি না, অভিজ্ঞতার ভিত্তিতে একজন সমাজকর্মী হিসেবে নিরপেক্ষভাবেই আলোচনা করছি, ন্যাচারালি এই কথাটা ওঠেই না। তো আমি বলছি, আমি একজন সাংবাদিকতার সাথে সাথে দীর্ঘদিনের একজন সমাজকর্মী হিসেবে কাজ করি। ফলে প্রচুর মানুষের চিকিৎসার প্রয়োজনে আমরা যখন বড় একটা, মানে আমি গত 6 মাসে অন্তত এরকম বলতে পারি, আমি নিজেই 7-8 জনকে তার হার্টের প্রবলেম হয়েছে পাঠানো হয়েছে, কোথাও 2,80,000, কোথাও 3,80,000 টাকা খরচ হয়েছে, সেটা দুর্গাপুরেই বসে তার সেই অপারেশন হয়ে গেল বিনা পয়সায় স্বাস্থ্যসাথীতে। এইটা সমস্যাটা আমি বলছি যে বিজেপি যেটা বলছে যে আয়ুষ্মান ভারত আমাদের কার্ড আছে,
আয়ুষ্মান ভারতের এই কার্ডটা কিন্তু পশ্চিমবঙ্গের আমার ধারণা 1 লক্ষ লোক পাবেন না। তার ক্রাইটেরিয়া শর্ত আছে। যে তার শর্ত criteria যে আছে। এইটা যদি বিজেপি এরকম করতো যে আমরা আচ্ছা, বিশ্বদা ঘোষণা করেনি, অনেকক্ষণ ধরে সতীশদা বসে আছেন, একটু সতীশদার কাছে শুনে নি এটা, যে শর্তগুলো রয়েছে এগুলো মানুষের জানা দরকার, আগে জানলে আরো ভালো হতো। তবু এখন আপনি একটুখানি বলুন যে এই আয়ুষ্মান ভারত এর কি কি শর্ত আছে যে কারণে বিশ্বদা বলছেন যে 1 লক্ষ মানুষও হয়তো পাবে না, এটা একটু আপনি ব্যাখ্যা করুন, তারপর বিশ্বদা আবার আসছে। যারা ফাইন্যান্সিয়ালি যে উইক আছে তারাই ওর মধ্যে পড়ছে, যারা রিচ পিপুল তারা ওর মধ্যে পড়ছে না। দরকারও নেই, আমি বলছি আরো অনেক কিছু আছে যাতে একটা বড় জনগোষ্ঠী বাদ পড়ে যাবে ওর মধ্যে আসা থেকে। যেমন একটা মাটির বাড়ি থাকতে হবে, আপনার সিমেন্টের বাড়ি হলে হবে না। দ্বিতীয়ত হচ্ছে আপনার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে হবে না। তৃতীয়ত আপনার কাছে যদি একটা স্কুটি থাকে তাহলে হবে না, ঠিক আছে? এবং মান্থলি ইনকাম বলে একটা ফিগার বলে দেওয়া আছে। যদি আপনি বিদেশে গিয়ে থাকেন তাহলে হবে না, না, কোনো প্রশ্নই নেই, এগুলো তো কোনো প্রশ্নই নেই। এবং যদি আপনার আইটি ফাইল থাকে তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? এইবার আপনি এই ভাবুন ভাস্কর যে এইটা পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথীতে সকলের করে দেওয়া হয়েছে। এবং বড় ঘটনা যেটা স্বাস্থ্যসাথীর আরেকটা বড় ঘটনার দিক আছে, যেটা মুখ্যমন্ত্রী ভোটে জেতার ক্ষেত্রে একটা বড় চমক ছিল আগে, সেটা ছিল যে মহিলাদের নামেই স্বাস্থ্যসাথী কার্ডটা করা হয়েছে। বাড়ির পরিবারের যে মহিলা তার নামে এটা করা হয়েছে। এবার আয়ুষ্মান ভারত যদি হুবহু এরকম ওরা ভোটের আগে ঘোষণা করতেন, অন্যান্য যেমন সংকল্পপত্রে বললেন যে পশ্চিমবঙ্গে যত লোক স্বাস্থ্যসাথী পায় আমরা তাদের আয়ুষ্মান ভারত দিয়ে দেবো। হ্যাঁ, আমি একটা সাধারণ কথা বলছি, আজকে একটা যদি আমার ব্রেনের হ্যামারেজ হয় তাহলে তার আমি যদি একটা সেন্ট্রালি এক্স রে করতে যাই তার খরচ হবে 3000 টাকা। এটা গরিব মানুষ পাবে কোথায়? পাবে না। তাহলে তাকে কিন্তু এই সুবিধাটা নিতে হবে। এইবার সারা ভারতবর্ষ জুড়েই স্বাস্থ্যসাথী চিকিৎসাটা আছে, সারা ভারতবর্ষ জুড়েই আয়ুষ্মান ভারতের চিকিৎসা আছে। তাহলে আয়ুষ্মান ভারতটা সবাইকে যদি এই সরকার এসে দিত বা দেওয়ার কথা আগে থেকে ঘোষণা করতো, সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী গোটা ভারতবর্ষে অ্যাপ্লিকেবল একদম না। আচ্ছা, যে আরেকটা যে এর মধ্যে দুটো জিনিস আছে। হ্যাঁ হ্যাঁ প্লিজ। আয়ুষ্মান ভারত নিয়ে ইন্ডিয়া টুডেতে একটা খবর হয়েছে কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে। আয়ুষ্মান ভারতের টাকা ইউপিতেও, উত্তরপ্রদেশের মতো জায়গায় কোনো নার্সিংহোম অ্যাকসেপ্ট করে না, কারণ ওদের টাকা সব বাকি, ধার বাকিতে চলে গেছে। কেউ 1 কোটি পায়, কেউ 2 কোটি পায়, কেউ অ্যাকসেপ্ট করে না। দে হ্যাভ রিজেক্টেড আয়ুষ্মান ভারত, নাম্বার 1। 2 নম্বর হচ্ছে এই ক্রাইটেরিয়া যেটা বলছে না, যে কে বেশি, কার স্বাচ্ছল্য আছে আর কার নেই, এটা নিয়ে এই বিজেপি এবার সেন্সাসের সময় আরেকটা জিনিস করছে, যে জিনিসটা করছে সেটা আরও মারাত্মক। প্রত্যেকটি লোকের কি রোজগার, প্রত্যেকটি লোকের, এভরিওয়ান, মানে ওরা চেষ্টা করছে যত বেশি সংখ্যক লোককে ট্যাক্সের আওতায় নিয়ে আসে। আচ্ছা, পান দোকান, গুমটি, ছোট ছোট ফললা, 15 দিন তাদের এই প্রজেক্টটা না আয়ুষ্মান ভারতে আমার না যায়, শুধু আয়ুষ্মান নয়, সমস্ত এই ভাতাগুলোর মধ্যে এই যে বাদ দেওয়াটার মূল কারণটা, এই যে মনে করো 27 লক্ষ মানুষের মধ্যে 20 লক্ষ বাদ দিয়ে দিলাম, এদেরকে আমি পাঠাতে পারবো বাংলাদেশ? এটা হয়? ভারতবর্ষ পাঠাতে পারে? ডিটেনশন সেন্টারে লাগবে, খাওয়াবে কে? ভারতকে তো খাওয়াতে হবে, খাওয়াতে তো হবে, ছেলেপুলে হবে, তাদেরকে দেখে পড়াতে তো হবে। তুমি না করলে হিউম্যান রাইটস আছে, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস আছে, সমস্ত দেশ আছে পিছনে পড়ে যাবে, তুমি করবে কি? তুমি যাবে কোথায়? তাহলে চোখের সামনে তো আসাম উদাহরণ। আসামে তুমি যে ডিপোর্ট করবো বলছো, তুমি ডিপোর্ট কোথায় করবে? তুমি তারেক রহমানের সঙ্গে তুমি আদানি পাওয়ার বিক্রি করবে, আর তারেক রহমান বলবে এসো আমার তোমার 27-20 লক্ষ তোমার নিয়ে নেবো, বলবে? আদানি বলবে যে তোমার পাওয়ারটা বিক্রি করো, এখানে করবে? কেউ কোথাও করতে দেবে না। কাজে এটা হবে না, বাজে কথা বলছে, নাম্বার 1। কিন্তু এইগুলো বন্ধ করবে, এইগুলো ওরা বন্ধ করতে চাইছে। কয়েক লক্ষ কোটি টাকা দেনা দিয়েছে পশ্চিমবঙ্গে, যেমন দেনা, পশ্চিমবঙ্গ দেনা, তেমনি সেন্ট্রাল গভর্নমেন্ট তো সাংঘাতিক দেনাগ্রস্ত। কিন্তু ওদের টাকাটা বাড়ছে কোথায়? ওরা যত বেশি ক্রনিক ক্যাপিটালিস্টদের বাড়াবে,
তত ওদের ইলেকটোরাল বন্ডটা যেটা খুব বেআইনি বলে দিল চন্দ্রচূড়, সুপ্রিম কোর্ট, হ্যাঁ। বলে দিয়ে বললো না আর দরকার নেই, বেআইনি ঠিক আছে, ওইখানেই শেষ। বেআইনি বলে, বেআইনি মানে তুমি বেআইনি ঠিক আছে, তুমি খুন করেছো, তুমি ভেঙে দিয়েছো বাবরি মসজিদ, অন্যায় করেছো, কিন্তু আর কিছু করার মন্দিরটা করো, কাকে বলবো? গৌতম দা এই প্রসঙ্গটা তুললো, আমার আর্যিকরের কথা মনে পড়ে গেল, চন্দ্রচূড়ের কথা বললেন। যাই হোক, আর্যিকরের কথায় পরে আসছি। আমি একটা বিষয় গৌতম দা জানতে চাইছি, এটা স্পষ্ট মত চাইছি অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে এই যে ভাতার পক্ষে এবং বিপক্ষে বলা, সরকারের এই কারণে যে খরচা, এটাকে অনেকগুলো রাজনৈতিক দল, বিশেষ করে বামেরা, এটা আনপ্রোডাক্টিভ এক্সপেন্ডিচার বল। প্রোডাক্টিভ এক্সপেন্ডিচারটা যদি কিছু প্রোডাকশনের মধ্যে দিয়ে, কারিগরি শিল্পের মধ্যে দিয়ে, সেলফ হেল্প গ্রুপের মধ্যে দিয়ে যদি টাকাটা দেওয়া যেত, তাহলে তাদেরও একটা শ্লাঘার বিষয় থাকতো যে কাজের বিনিময়ে তারা অর্থটা পাচ্ছে। এখন এই একেবারে সরাসরি ভাতা প্রদান করা, এইটা কি চোখে দেখেন গৌতম দা? অমর্ত্য সেনের কথার প্রসঙ্গেই বলি, জর্জ রেজ হচ্ছেন আমাদের তো ইকোনমিস্ট, একই, উনি অমর্ত্য সেনের সঙ্গে কাজ করেন। উনি ছিলেন বিদেশে থাকতেন, ফ্রান্সে, উনি আমেরিকায় পড়াতে পারতেন, উনি চলে এসে এই রাঁচিতে পড়ান। একবার ঝোলাওয়ালা ইকোনমিক্স ওনার বই আছে, ওই ঝোলাওয়ালা ইকোনমিক্সে বহুদিন আগেই উনি লিখেছেন জয়ললিতা কীরকমভাবে এই সাধারণ মানুষ, সাধারণ মহিলাদের কীভাবে এম্পাওয়ার করেছেন, জয়ললিতা করেছিলেন ভীষণভাবে, ওই তো আরম্ভ করলো ভীষণভাবে, এবং তার খুব প্রশংসা করেছেন। তার একটা বিরাট কারণ আছে নিশ্চয়, যে এই সমস্ত মানুষরা তারা টাকা পেলে টাকাটা বাজারে আসে, বাজারে এলে রোল করে, রোটেশন করে, কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইমে ঠিকই যদি আমাদের দেশে যদি এমন ইন্ডাস্ট্রি কিছু তৈরি করতে পারতো, যে ইন্ডাস্ট্রিটা কী হতো, যেমন এখানে হতে পারতো আমাদের অনেক কিছু। আমি বাঁকুড়ার ঘোড়া, আমি কথার কথা বলছি, বাঁকুড়ার টেরাকোটা, হ্যাঁ, যে এই বাঁকুড়ার টেরাকোটা নিয়ে যদি সরকার থেকে আলাদাভাবে প্ল্যান করতো, আলাদাভাবে, ভাই তোমরা এইগুলো করবে, হ্যাঁ তার জন্য তোমাকে টাকা দেবো, নিশ্চয় এই বাজারটা করবে, বাজারটা সরকার দেখবে। কিন্তু মুশকিল হচ্ছে সেটা করতে গেলে যে পরিকল্পনা দরকার, ওই যে বললাম ভিশন যদি আমার না থাকে, তা আমি এরকম অনেক আছে আমাদের, আমি নিজে জানি এখন অনলাইনে তাঁতের শাড়ি, অরিজিনাল খুব ভালো তাঁতের শাড়িও হয় খুব সস্তায় কিংবা খুব দামে বিক্রি হয়, খুব দামে বিদেশি বিক্রি হয়। গামছা, এই যে আমরা জানি, নামটা ভুলে গেলাম, বাংলাদেশের বিখ্যাত মডেল এই আছে, মডেল আছে, হ্যাঁ রাসেল বিবি, তার শুধু গামছা করতেন তো, তারপরে কি সাংঘাতিক, সারা বিশ্বের, আমাদের এখানেও কিছু কিছু লোক কাজ করছেন, কিন্তু রাসেল বিবির মতো নয়, হ্যাঁ কম। আমি বলছি কেন হয়নি, তার কারণই হচ্ছে আমরা আসলে সেই ব্যাপারটা ভাবনা চিন্তা করা হয়, এইটা যে ভাবনা চিন্তা করা হয়নি বলেই এই ভিশনটা যদি থাকতো, সেই রকম যদি কেউ ভাবতো, আমি যদি কেবল ভাবি আমি 5 বছর আর কী করে থাকবো, আর বিজেপি তো আরও সাংঘাতিক ভাবছে আমরা 100 বছর থাকতে হবে, 100 বছর থাকতে হবে, বিজেপি মানে এইরকম ভাবছে। আর মমতাও ভেবেছেন যে আমি কেন আরও 5 বছর থাকবো না, আরও 5 বছর থাকবো না, ওই জন্যে 1,500 টাকা, 1,500 টাকা। এবারে তবে একটা জিনিস, আমি বহু জায়গায় ঘুরে এসেছি, উত্তর দিনাজপুরে, দক্ষিণ দিনাজপুরে, খুব মানে বাঙালি মুসলিমদের বাড়িতে আমি গিয়েছিলাম অনেক, এই মাস আগে, 6-7 মাস আগে। খুব গরিব পরিবারের মেয়েরা এবং খুব স্মার্ট কিন্তু বললো, দেখো দাদা, আমাকে বললেন, দেখো দাদা, একটা বলতে পারি তোমাকে, আমাকে না আমার বরের কাছে মোবাইল রিচার্জ করতে আর হাত পাততে হয় না। এটা কি সাংঘাতিক কথা? এইটা আমি তোমাকে বলতে চাইছিলাম, সাংঘাতিক কথা না, এটা থেকেও এটা তো একটা ঘটনা। আরেকটা মানে একদম মিডল ক্লাস ফ্যামিলির কথা বলছি, মিডল ক্লাস ফ্যামিলি, শিল্পাঞ্চলের মহিলারা তো আমার অন্যরকম, একটু গ্রামীণ নন। তো সেই মহিলা বলছেন যে আমার স্বামীর কাছে আমাকে আর কোনোদিন গিয়ে বলতে হয় না যে আজকে 5টা চপ কিনে এনে আমি খাওয়াবো তোমাদের, সেই টাকাটা আমি দেবো, কিংবা আমার এই বাচ্চাটার জন্য এইটা আমি কিনে এনে দিচ্ছি, তোমার থেকে টাকা না আছে। এইটা কিন্তু একটা দারুণ বিষয়। তবে কিন্তু গৌতম যে জায়গাটা ধরেছে এটা খুব মারাত্মক আর কি, সেটা হচ্ছে যে এই যে টাকাগুলো দেওয়া হচ্ছে, দেখো এর সঙ্গে আমি দুটো ব্যক্তিগতভাবে খুব মানে প্রতিবাদ করি। একটা হচ্ছে এই যে মন্দিরের নামে যে টাকা খরচ হওয়া, সরকারি টাকা, ঠিক আছে, আজকে ভীষণভাবে আলোচনায় আসা উচিত, আমি এটা বলতেও চাইছিলাম। এইটা একটা
ভয়ঙ্কর যে আমি এই টাকাটাকে যদি আমি ছোট ইন্ডাস্ট্রিতে কনভার্ট করতে পারতাম, এটা একটা ভয়ঙ্কর। আর বিশেষ করে এই যে উত্তরবঙ্গের একটা বড় জমিকে মাত্র 1 টাকায় দিয়ে দিলাম একটা মন্দির করার জন্য, ঠিক আছে, এবং এইটার একটা কেন, দুটো মহাকাল মন্দির, এই যে মহাকাল, আরেকটা হচ্ছে এই যে 1 লক্ষ টাকা করে দুর্গাপুজোর সময় ক্লাবগুলোকে দেওয়া, একবারও কি এটা বলা হবে না যে আমাদের গরমের সময় বা ভোটের সময় প্রচুর রক্তের সংকট চলে, তো আপনারা ভাই এতগুলো ক্লাব নিচ্ছেন, অন্তত এই গরমের সময় 2 বার রক্তদানের জন্য ব্যবস্থা করুন, সেইটুকু তো করা যাচ্ছে না। এইটা কিন্তু আমার মনে হয় যে এই টাকাগুলো তখনই দেওয়া সম্ভব যদি সরকারের রেভিনিউয়ের জায়গা পার্মানেন্ট রেভিনিউ, এবং পার্মানেন্ট রেভিনিউ এটা ইন্ডাস্ট্রি বা অন্য জায়গা থেকে তাকে আসতে হবে। না না, কিন্তু একটা ব্যাপার আছে এর মধ্যে, খুব ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব মাথা রাখার দরকার। আনপ্রোডাক্টিভ টাকা ভাতা এটা বলেছে, বরাবর বলেছে, ভিক্ষে দেওয়া বলেছে, এখন তারা 3000 দিচ্ছে, কিন্তু ক্লাবগুলোকে টাকা দেওয়ার সময় যেহেতু দুর্গাপুজো হবে, অত বিজেপি কিচ্ছু তখন এমনকি সিপিএমও বলে ক্লাবগুলোকে কেন দেওয়া হবে, কিন্তু এটা বলে না কি জন্য দেওয়া হবে, দুর্গাপুজোর জন্য দেওয়ার তা বলে না, কারণ সবাই সংখ্যাগরিষ্ঠের যে জিওপলিটিক্যাল চলছে সারা পৃথিবীতে, এক্সট্রিম রাইটিস্ট ফোর্স একদম এই কাজটা করছে, ফ্রম ট্রাম্প টু অরবান হেরে গেল, তাই সমস্ত তুমি ট্রাম্প থেকে, টার্কি থেকে, ইসরায়েল থেকে, ভারত থেকে একরকম চলছে। এই যে রাম মন্দির তৈরি হলো, এই যে জগন্নাথ ধাম তৈরি হলো, বা আরো প্রতিশ্রুতি রয়েছে, আমাদের সংবিধান তো এটা অ্যালাউ করে না। গৌতমদা, করে কি সংবিধান? উঠে গেছে সংবিধান, কিছু নেই, কিসের সংবিধান? সংবিধান বলে একটা, আমি যে মনে করি সংবিধান কিছু হিন্দু রাষ্ট্র হয়ে গেছে, হিন্দু রাষ্ট্র কোন জায়গায়? কোনো প্রধানমন্ত্রী তো করতেই পারবেন না কোনো একটা মন্দিরের উদ্বোধন করছেন। আজকে যদি বলছেন যে শঙ্করাচার্য তিনি প্রথম প্রতিবাদ করছেন, আজ প্রতিবাদ করে কি লাভ আছে? উনি আবার করছেন, ওনারও পলিটিক্যাল ইয়ে আছে, আমি কথার কথা বলছি, করছেন। আচ্ছা, এবারে প্রথম ভারতবর্ষে যখন সোমনাথ মন্দির উদ্বোধনের কথা হলো, ইনগরেশনের কথা হলো প্রথম, তখন আমাদের রাষ্ট্রপতি বললেন যে তিনি গিয়ে যাবেন উদ্বোধন করতে, বুঝলেন? তখন রাষ্ট্রপতি, আমাদের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ বলার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী চিঠি লিখলেন, আপনি রাষ্ট্রপতি হিসেবে এটা করবেন না, রাষ্ট্রপতি হিসেবে করবেন না। এই জওয়াহরলাল প্রধানমন্ত্রীর নাম জওয়াহরলাল নেহরু, হ্যাঁ, এবং কিন্তু নেহরুর বিরুদ্ধে অনেকে ছিলেন, বল্লভভাই প্যাটেলও ছিলেন রাজেন্দ্র প্রসাদের সঙ্গে, একদম পরিষ্কার ছিলেন, অনেকে ছিলেন সবাই। গান্ধী বললেন যে না, এটা করা উচিত, গান্ধী বললেন করা উচিত নয়, মুখে বললেন এটা করা উচিত হবে না। তখন রাজেন্দ্র প্রসাদ হিসেবে গেলেন, রাষ্ট্রপতি হিসেবে গেলেন না, বাট হি ডিড ইট, করেছেন। কাজে প্রথম দিন থেকে এটা ছিল না আমি বলবো না। এবারে কি হয়েছে, এখন যেটা হচ্ছে, তুমি যেটা বলছো, এখন নির্লজ্জভাবে করা হচ্ছে, নির্লজ্জ শুধু না, এখন আরো মারাত্মক হচ্ছে, মানুষে যে বিভাজনটা, সেটা তো আগে ছিল না। আগে যতই থাকুক, সিপিএম থাকুক, কংগ্রেস থাকুক, অন্য গৌতমদা, বিভাজন শুধু নয়, মানে ন্যূনতম সৌজন্যের বিষয় চোখে পড়ছে না। কারণ আমি যখন এই সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছিলাম, বা তারও আগে জানি যে রাষ্ট্রপতির নামের আগে মহামহিম বলে একটি শব্দ ব্যবহার করতে হয়, শুনেছিলাম। কিছুদিন দেখেওছি টেলিভিশনে, যখন বলা হচ্ছে যে এবার বক্তব্য বলবেন মহামহিম রাষ্ট্রপতিজি, এরকম শুনেছি। কিন্তু কালক্রমে পরিস্থিতিটা যেরকম এলো, তাতে দেখলাম যে যাকে পাচ্ছেন তাকে যেমন ভাবে পাচ্ছেন তেমন ভাবে বলে দিচ্ছেন। এই যে শিষ্টাচারের অভাবটা, এটা রাজনীতি থেকে রাজনীতিকদের মধ্যে ছড়াচ্ছে, নাকি সমাজ থেকে রাজনীতিক রাত্রিকরণ করছেন? আমি ব্যক্তিগতভাবে বলছি, ব্যক্তিগতভাবে দেখো, বিদেশে কিন্তু মানে আমেরিকাতে খুব সহজভাবে হয়, যেমন সেখানে ভাইস প্রেসিডেন্টকে ডাইরেক্টলি নাম ধরেও ডাকা হয়, অনেক সময় হয়, প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প। আমরা হইনি, তার কারণ আছে অন্য জায়গায়, এটা বললে আবার অন্যরকম প্রশ্ন আছে, এটা হলে সবচেয়ে বড় প্রশ্ন হয়, তাহলে আমরা তো ছোটবেলাতে শিখেছি প্রশ্ন করবে না, মানে সাংবাদিকতা বাদ,
এটা বরাবর ছিল, বাবার উপরে তর্ক করবে না। আরে বাবা, বাবা কে? বাবার তর্ক করবো না মানে কে? বাবা কি জানে, কতটা জানে, আমার চেয়ে বেশি জানবে? কে বলেছে? এগুলো আমাদের শেখানো হয়েছে বরাবর, আমাকেও শেখানো হয়েছে। আমার মায়ের উপর তর্ক করবে না, আমি বলি মা ভুল বলছে, কী করে তর্ক করবো না? কাজে এটা ছিল, এটা আমাদের সবচেয়ে ক্ষতি করেছে আমাকে। মানে এমনকি এখানে এই দুর্গাপুরে থাকাকালীন, আমার আনন্দবাজারে থাকাকালীন আমেরিকা থেকে ইন্টারচেঞ্জ হয়, স্কুলের টিচারে বলেছিল এসে আমাকে যে এখানে সমস্যা হচ্ছে কি জানেন, আমি যেটা বলে দিই ছেলেপুলেরা, টিচার বলছেন একটু কম বয়সী মেয়ে বলছে, আমরা তুমি কি সমস্যাটা দেখ মূল, বললো সমস্যা হচ্ছে আমি যদি বলি এটা করো, ওরা সব ভালোভাবে করে, কিন্তু কখনো বলে না আমি এটা করবো কেন। এটা বলেছিল আমাকে, এটা কেন করতে বলছো? মারাত্মক কথা কিন্তু বললো আমাদের করে ভাবি না। আর আরেকটা জিনিস, আমি যদি বলি সে নিজে করবে, যদি না পারে আমাকে জিজ্ঞেস করবে। 4 জন বন্ধু বসে আছে, তাদের সঙ্গে কনসাল্ট করবে না, কেন করবে না? এই যে কথাটা, কারণ আমাদের এটা শেখানো হয়, এইটা আবার এনারা শুনলে খুব রেগে যাবে। এগুলো হচ্ছে আর্য সভ্যতার নামে যেটা হয় না, শ্রুতি, ওই যে বামুন আছে না, ব্রাহ্মণ্যবাদ, এইটা মনুবাদ, এই তো সেই তার শিক্ষা, এইটা আবার ফিরে আসছে। এটা খুব মারাত্মক, এটা ফিরে আসার দরকার নেই। পৃথিবীটা গোল, আবর্তনের মধ্যে দিয়ে পরিবর্তন না করে একদিকে হাঁটতে থাকলে আবার সেই জায়গাতেই গিয়ে পৌঁছাবো। ঈশ্বরচন্দ্র যার বিরুদ্ধে গেছেন, বিবেকানন্দ যার বিরুদ্ধে গেছেন, এখন কিন্তু ওনাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে এইটা তার। আম্বেদকর যার বিরুদ্ধে গেছেন, আম্বেদকর বলেছে হিন্দু ধর্মটা উঠিয়ে দাও, এখন তার উল্টে আত্মীকরণ, ওই যে আত্মীকরণ করা হচ্ছে। সবই তুমি যেটা বলছো সবাই আমরা কিন্তু জানি যে নিজেদের ক্ষমতার স্বার্থে সব করা, এইটা হচ্ছে ভোটের রাজনীতির সময়টা ফুরিয়ে আসছে একটু একটু করে। আলোচনা তো অনেক কিছু বিষয় নিয়ে চলছে, তবে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা তা হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, দ্বিতীয় দফার ভোট, যেটা বিশিষ্ট সাংবাদিকরা সঙ্গে যারা বসে রয়েছেন যে কথা বলছিলেন, যে মনে হচ্ছে প্রথম দফার থেকেও দ্বিতীয় দফায় ভোটটা বেশি হতে চলেছে সম্ভবত। এখন আর একটু পরিস্থিতি দিকে নজর রেখে আমরা বোঝার চেষ্টা করব। তবে একটা বিষয় গৌতম দা, বিশ্বদা বা সতীশজি, আমার যেটা মনে হচ্ছে যে আমরা যদি শিল্পাঞ্চলের কথাটা, তাই শিল্পাঞ্চলের কথাটা একটু আলোচনা করে আলোচনাটা শেষ করতে চাইব। সেটা হচ্ছে এখানে ইস্পাত শিল্প ছিল, রয়েছে, একই সঙ্গে যেটা বলার এর সাথে জড়িত কিছু মানুষজন স্টিল টাউনশিপে রয়েছেন, যাদের জীবন জীবিকা, তাদের পরবর্তী প্রজন্ম এখান থেকেই বড় হয়েছেন। এর কিছু কুফলেরও জায়গা আছে, দূষণ সংক্রান্ত বিষয় আছে, কর্মসংস্থানের অভাব আছে, পানীয় জলের অভাব আছে, কি বলে আপনার পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম সেটা সচল নয়। রাত্রিবেলায় 9টা-10টার পর যদি কেউ স্টেশনে নামেন, তাহলে তাকে শহরাঞ্চলে ঢুকতে গেলে, ভিতরে আসতে গেলে অসুবিধায় পড়তে হয় আজও। আমি কলকাতায় থাকাকালীন বারবার করে অনেকের মুখে শুনি যে আমার দুর্গাপুর নাকি মফস্বল, মানে একে শহর বলা উচিত না, এই কারণে বলেন। আমি দেখেছি যে কলকাতায় আমি যেখানে থাকি, আমার বাড়িতে সারা রাত যখন খুশি লোক আসতে পারেন, কোনো অসুবিধে নেই। তা আমরা এই জায়গাগুলোয় পিছিয়ে রয়েছি। দূষণ একটা বড় সমস্যা। এই এত সমস্যার মাঝখানে থেকে গৌতম দা, কেন শুধু এইটাই আলোচনায় থাকবে, হিন্দু, মুসলিম, বাঙালি, অবাঙালি, এই দৈন্যতাটা কার, দীনতাটা কার? তিনজনের কাছেই এই প্রশ্ন। আমি বললাম এটা একটাই কথা, তোমার ক্ষমতার স্বার্থে তোমার এখন কোনো রকমের কোনো আদর্শ তোমার দরকার নেই, আদর্শের দরকার নেই, তোমার কোনো নীতির দরকার নেই। তুমি ক্ষমতার স্বার্থে যেটা করবে, এটা হচ্ছে কর্পোরেট কালচার। এই যে কর্পোরেট কালচারের মধ্যে তুমি লাভ করতে পারছো কিনা, কত টাকা প্রফিট করতে পারছো, তুমি ভোট আনতে পারছো কিনা। তুমি যদি আনতে পারো তাহলে তুমি ঠিক আছে, তুমি যা খুশি করতে পারো, অলমোস্ট তাই। এইটা তুমি এবারে তুমি যদি বলো যে তার বিরুদ্ধে কি করে হবে, অনেক সময় সমাজও সেইভাবে চলে, হ্যাঁ, কারণ মাথায় যারা থাকে। এইটা একটা কথাই বলতে পারি, আম্বেদকর যখন সংবিধান তৈরি করলেন, বললেন আমাদের সংবিধানটা সারা পৃথিবীর যত সংবিধান আছে তার সমস্ত সারাংশ নিয়ে তৈরি করা হয়েছে। অনেকেই বললেন ছিল, কিন্তু সারা পৃথিবীতে কোনো সংবিধানই শ্রেষ্ঠ হয় না যদি সেটা এই সমস্ত যাকে বলা হয় নিকৃষ্ট মানের রাজনীতির হাতে পড়ে, রাজনীতিকদের হাতে পড়ে। আবার কোনো সংবিধান নিকৃষ্ট হয় না যদি
অত্যন্ত উন্নত মানের রাজনীতির হাতে পড়ে। সারমর্ম কি দাঁড়াচ্ছে বিশ্বদা? না মানে আমি আবার যেহেতু তুমি একেবারে শিল্পাঞ্চল দূষণ সব মিলিয়ে গিয়ে বললে কর্মসংস্থান এবং তার সাথে রাজনীতির এটা যোগাযোগ তো নেই, সার্বিক সমস্যা। এটা, হ্যাঁ আমি বলছি এখানকার সার্বিক জীবনের একটা চরম সংকট শুরু হয়েছে। 2011 আগে একটা ভয়ঙ্কর সংকটে গোটা শিল্পাঞ্চল জর্জরিত ছিল, সেটা ছিল লোডশেডিং। লোডশেডিং বলে একটা শব্দ, লোডশেডিং বলে একটা শব্দ, সেই শব্দটা 2011 পরে উঠে গেছে। আসানসোল দুর্গাপুরে লোডশেডিং হয় না, কিন্তু আসানসোল দুর্গাপুরে দূষণটা বেড়েছে। এর অবদানটা অ্যাকচুয়ালি বামপন্থীদের, তারা স্পঞ্জ আয়রন কারখানা এখানে তৈরি করেছিলেন। সেই কারখানা দিয়ে যারা শুরু হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে বড় বড় কারখানা করলেও সেই দূষণটা ভয়ঙ্কর। এখানে নদী চুরিতে একটা বড় সমস্যা হয়েছে। এই শিল্পাঞ্চলের অন্যতম দুটো বড় নদী গাড়ুই এবং সিঙ্গারেনি, সেটা চুরি হয়ে গেছে, সেটা ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এটা খুব ভয়ঙ্কর। আরেকটা হচ্ছে যে বালি চুরি করতে করতে যেটা হয়েছে, সেটা হচ্ছে আমাদের যে পানীয় জলের যে জায়গাগুলো নদীর বুকে তৈরি হয়েছিল, সেগুলো সব কিন্তু ভয়ঙ্কর অবস্থায় গিয়ে পৌঁছেছে এবং নদীর গতিপথটা বদলে গেছে। বিশেষ করে আমাদের এই পাশে বরাকর এবং দামোদর, সেটা মানে বদলে গিয়ে আমরা শিল্পাঞ্চলে চরম জলসংকটে আছি। কিন্তু মজা হচ্ছে যে এই যে বছরের পর বছর নির্বাচন আসে এবং নির্বাচন যায়, রাজনৈতিক নেতারা আশ্বাস দেন। এবারে তো আরও মজা হয়েছে, প্রত্যেকে জেনারেল সংকল্প, দলের সংকল্পের বাইরে গিয়ে বিধায়করা আলাদা আলাদা করে প্রতিশ্রুতি দিয়েছেন লিখিতভাবে যে আমরা এই করতে চাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সত্যিকারের সেই প্রতিশ্রুতিগুলো কোনোদিন হয়নি, হবে না, এবং এই ইস্যু কেউ তোলেন না। আমি খালি একটা ছোট্ট উদাহরণ বলতে পারি। 6 বছর আগে বার্নপুরে উড়ান প্রজেক্টে একটা এয়ারপোর্ট তৈরি হয়ে আছে। মাত্র 100টা গাছ বেসরকারি মালিকানায় থাকা, তাদের ক্ষতিপূরণ দেওয়া গেল না বলে সেটা চালু করা গেল না। তার অনেক পরে দেওঘর তৈরি হলো। দেওঘর আন্তঃরাজ্য বিমানবন্দর হিসেবে এখন কাজ শুরু করে দিয়েছে পুরো দমে। ফলে রাজনৈতিক নেতারা যেখানে তার ব্যক্তিগত মুনাফা, আজকে তার কেউ বিধান রায় নেই, ঠিক আছে, এবং প্রফুল্ল সেনও নেই, আজকে অজয় মুখার্জিরাও নেই, আজকে যারা আছেন তারা প্রত্যেকেই মনে করেন যে আমার কাছে এটা একটা ব্যবসা, রাজনীতিটা, এবং এই ব্যবসায় আমি যেটুকু টাকা ইনভেস্ট করছি, অনেক কষ্টে ভাই টাকা দিয়ে আমি প্রার্থী হচ্ছি, আমার টাকাটা তোলা ছাড়াও আমাকে আমার পরিবারের জন্য টাকা তুলতে হবে। এবং এই যে সিবিআই, ইডি বা যারা এনআইএ, এই প্রথম তো পশ্চিমবঙ্গের নির্বাচনে এনআইএ কেউ নিয়ে আসা হয়েছে, এটা তো ঐতিহাসিক ঘটনা। তো এই যে করা হয়, এটারও কিন্তু ফল আমাদের জীবন দশায় আমি গৌতম আমরা দেখতে পাবো কিনা বা সতীশ দা আমরা জানি না, কেননা আমি নিজেই তো এই কয়লার কেসের সিবিআই যে কোর্টে, সেটা তো প্রত্যেক দিন আমি যেতাম এবং আমার কাছে খুব অবাক লাগতো যে এফআইআরে যার প্রথম নাম, তাকে 1 মিনিটের জন্য গ্রেপ্তার করা হয়নি আজও। ফুরি উদাহরণ রয়েছে আজকে। না আমি যেহেতু সময়টা শেষ হয়ে আসছে, একেবারে দেখুন, আরজি কর আমাদের একটা শিক্ষা দিয়েছে এবং তার থেকে আমরা কি শিক্ষিত না শেষ না, কিন্তু আমি বলছি যে আরজি করে সারা পৃথিবী যেখানে তোলপাড় হলো, তারপর যেটা আমার কাছে, আমার ব্যক্তিগত এটা ওপিনিয়ন, যে মহিলা মেয়েটির মা, তিনি যখন প্রার্থী হচ্ছেন, তিনি কোনো দলের না হয়ে যদি নির্দল প্রার্থী হতেন, অন্তত আমি ব্যক্তিগতভাবে আমার মনে হতো তবু একটু সমর্থন থাকতো। এইটা নিয়ে অনেকেরই অভিমত আছে, আবার অনেকে ভিন্ন মত পোষণ করেন। আগেরটা রাজনীতির শিকার হলেন ওই মেয়েটি, আর যিনি আমাদের বোন, আর এই মহিলা যিনি আজকে প্রার্থী হলেন একটি দলে, এটা নিয়েও কিন্তু আরো বড় রাজনীতি হলো। এইটা কিন্তু মানে রাজনীতিতে যে শেষ পর্যন্ত সাধারণ মানুষ শূন্য হয়, যারা মারা যায় সাধারণ মানুষ, আর যারা করে খাবার তারা কিন্তু করে খেয়ে চলেছেন, ব্যবসাটা বাড়াচ্ছেন। আমি আর শেষ 3টে মিনিট রয়েছে, আমি অনুষ্ঠান শেষ করবার আগে যে কথা বলবো, আমাদের দর্শকদের অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম, দেখুন এই ভোট শুধুমাত্র সরকার নির্ধারণের ভোট নয়, এই ভোট ভবিষ্যৎ নির্ধারণের, আমাদের আগামী নির্ধারণের। আমাদের সঙ্গে 3 জন বিশিষ্ট সাংবাদিক রয়েছেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা তাদের স্ব ক্ষেত্রে। আমি গৌতমদার কাছে, সতীশদার কাছে, বিশ্বদার কাছে এক এক করে জানতে চাইব যে ক্ষমতায় যেই আসুক, নাগরিক হিসেবে সচেতনতার কি বার্তা আপনারা এক এক করে। আমি প্রথমেই যে একটা লাইন অন্তত বলতে চাই, সেটা হচ্ছে যেই জিতুন, যেভাবেই জিতুন, যত ভোটেই জিতুন না কেন, রাজ্যকে কোনোভাবেই
অশান্তিতে ফেলা যাবে না। এবং এই সময় হলো না তো 10 দিন পরে গিয়ে অশান্তি হলো, কেননা নিরীহ মানুষ খুন হোক, নিরীহ মানুষের মৃত্যু হোক, বাড়ি পুড়ুক, গাড়ি পুড়ুক, এইটা আমরা কেউ চাই না, যে দলই জিতুক। এই দায়িত্ব কিন্তু সেই দলের সর্বোচ্চ নেতাদের নিতে হবে। বিজেপি জিতলে নরেন্দ্র মোদীকে নিতে হবে, তৃণমূল জিতলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই দায়িত্ব নিতে হবে। আর বদল হতে পারে, কিন্তু বদলার যেন কোনো বিষয়টা আমাদের না থাকে। আর একটা খুব গুরুত্বপূর্ণ, যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, সর্বোচ্চ যে গুরুত্বটা দেওয়া উচিত তাদের, সেটা হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা, শিক্ষা প্রত্যেকের যাতে ঠিকঠাক হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আর যাতে বন্ধ না হয়, আর স্বাস্থ্য ব্যবস্থাটার আরেকটু উন্নতি করা। সময়টা একেবারে কম, প্লিজ বলুন। এই অবস্থা আমরা যে আগে দেখেছি, লোকের মধ্যে একটা ভীষণ আতঙ্ক আছে যে পোস্ট ইলেকশন যেইভাবে হিংসা হয়, ভায়োলেন্স এত বেশি হয়। এর আগে আমরা গত 15-20 বছর ধরে বাম মোর্চার সময় থেকে হিংসা দেখছি, তারপরে আর বেড়েছে। সবচেয়ে বেশি লোকের আতঙ্ক আছে, কর্ম বেড়েছে, সবার মনে এইটাই আছে যেন শান্তি থাকে। যারই হোক সরকার, ও তো রাজ করবে ওই, কিন্তু সাধারণ মানুষ কেন মারা যাবে? আমার অত বড় যেটা মূল জিনিস, সেটা হচ্ছে উৎসটা কি। উৎসটা হচ্ছে আমি আমার বিরুদ্ধে হলে তাকে কথা বলতে দেব না। যতদিন না এটা হবে, এই ফান্ডামেন্টাল রাইটটাই বিশ্বাস করবে রাজনীতিকরা, যে আমার বিরুদ্ধে সে কথা বলতে পারে, যে কেউ, ABCD এনিবডি, সব সময় ভায়োলেন্স কমে যাবে, সমালোচনাটা সহ্য করতে হবে। কিন্তু এইটা না হওয়া পর্যন্ত কিচ্ছু হবে না। এইটা হওয়ার হচ্ছে সবচেয়ে বড় কথা, এইটা আমি মনে করি। 3 বিশিষ্ট সাংবাদিক তারা তাদের অভিমত জানালেন এবং দীর্ঘক্ষণের আলোচনা চলছিল। বাংলার ভোট যুদ্ধ এই অনুষ্ঠান শেষ করব এই বলে যে এখনো পর্যন্ত নির্বাচন প্রথম দফায় তো আমরা দেখেছি আপাত শান্তিপূর্ণ, দ্বিতীয় দফাতেও বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। তবে উল্লেখযোগ্য এমন কিছু ঘটেনি যাতে বলা যেতে পারে যে হিংসাত্মক কিছু ঘটনা ঘটে গেল। কিন্তু প্রাক নির্বাচনী হিংসা কেমন ছিল জানা নেই, আমরা দেখলাম। কিন্তু নির্বাচন পরবর্তী হিংসার যে জায়গা, তাতে একটা আশঙ্কার কালো মেঘ থাকছে। এবং সেক্ষেত্রে 3 জন সাংবাদিক তারা তাদের মতামত দিলেন এবং জানালেন পরিস্থিতি যাই হোক, যিনিই জিতুন না কেন, সমালোচনা করার অধিকার অন্যের রয়েছে, সহ্য করতে হবে। এবং এক্ষেত্রে হিংসা, হানাহানি, মারামারির মতো পরিস্থিতি যেন না আসে এবং রক্তপাত না ঘটে। ভোট বিপদমুক্ত হোক, এটাই কামনা করব। এবং এই এক্সপ্রেস নিউজের বিশেষ অনুষ্ঠান বাংলার ভোট যুদ্ধ 2026 চলতে থাকবে। এর পরবর্তী পর্বেও আমাদের সঙ্গে থাকুন। আপাতত বিদায় নিচ্ছি। দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার।